আচ্ছা, এখানে একটা, আমি কিন্তু আজকে এন্ডোক্রাইনোলজি পড়াবো আপনারা উপজেলায় যাদের কেস পান। উপজেলায়, আমি উপজেলায় এখন উপজেলায় আছি কেরানীগঞ্জে। এখন এখানে ব্যাপার হচ্ছে উপজেলায় মেইনলি আপনাদের এনসিডি একটা কর্নার থাকে, সেখানে ডায়াবেটিস এর রোগীরা আসে, হাইপার টেনশনের পেশেন্ট আসে, মানে এই রিলেটেড এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ, এই সবগুলা ওই জায়গায় দেখতে হয়। আর যেহেতু আমি এন্ডোক্রাইনোলজিস্ট, সব রোগী আপনার উপজেলায় পাবেন না, তবে যেহেতু আপনার পেইড ক্লাস করতেছেন, টাকা দিয়ে ক্লাস করতেছেন, এন্ডোক্রাইনোলজির জেনারেল ব্যাপার স্যাপার গুলো যেন আপনারা ট্রিটমেন্ট দিতে পারেন। মেনলি জিপি প্র্যাকটিস যেন আপনারা উপজেলায় আপনারা ওই মানে ডিউটি অবস্থায় না পান, যদি বাইরে প্রাইভেট প্র্যাকটিস প্র্যাকটিস করেন বা সেই সময় হয়তো আপনাদের কিছু এন্ডোক্রাইন পেশেন্ট পাবেন, সেটা যেন ইনিশিয়াল একটা ম্যানেজমেন্ট দিতে পারেন, রোগটা ডায়াগনোসিস করতে পারেন, যত ট্রিটমেন্ট দেওয়া যায় দিতে পারেন বা রেফার করতে পারেন, সেটুকু আমি শিখাই দিব। আর এখানে যারা আছেন সবাইকে একবারে ফ্রেশার, মানে একবারে নতুন, নাকি কারো সিসিটি করা আছে, এন্ডোক্রাইনে ট্রেনিং করা আছে, বা সেটা জানলে আমার জন্য একটু ভালো হয় পড়াতে, মানে আপনারা কি লেভেলের বা কতদূর জানতে চাচ্ছেন, বা সেটা আমাকে একটু ইনফর্ম করলে ভালো হয়। আমি আরো দুই তিনটা, যখন আমি মাত্র পাস করেছিলাম, আমি তো ডিপ্লোমা পাস করেছি 19 22 23 24 25, প্রায় 7 বছর আগে। ওই 3 4 বছর আগে আমি কিছু কোর্স করিয়েছিলাম ওইখানে, যেমন যারা ছিল সেখানে অনেক এন্ডোক্রাইনোলজিস্ট ছিল। আপনার আফ্রিকান একটা কান্ট্রিতে, সুদান বা কোন দেশ থেকে এন্ডোক্রাইনোলজি অ্যাড হয়েছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজের একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাডাম ছিলেন, পেডিয়াট্রিক্স ছিল, উনি এন্ডোক্রাইন জানতে চাচ্ছে, এই জন্য কোর্সটা করছিল। এরকম যদি কেউ থাকেন, তাহলে আমার একটু পড়াইতে সুবিধা হয় আর কি, যে আপনাদের কি পর্যন্ত পড়াবো বা কত পড়াবো সেটা জানার জন্য। আপনি রেসপন্স করবেন, সবাই কি ফ্রেশার, সবাই নতুন, নাকি কেউ আছেন ট্রেনিং করা, সিসিটি করা, ডিগ্রি করা? দুই রকমই আছে ভাই। নতুনও আছে, আবার কয়েকজন আছে কোর্সে আছে। জি আচ্ছা, ম্যাক্সিমামই ফ্রেশার নাকি ম্যাক্সিমামই নতুন? আমার কথা ম্যাক্সিমাম কি শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? একদম ফ্রেশদের নতুন বন্ধ না, করি? ম্যাক্সিমাম নতুন না। আচ্ছা, কিছু কিছু থাকতে পারে যে ট্রেনিং করা বা সিসিটি করা, এরকম নাকি? জি জি। আচ্ছা, ঠিক আছে, আসসালামু তাহলে আলাইকুম আমি স্যার। শুরু করি। ওয়ালাইকুম সালাম, জি। আহ, স্যার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক হচ্ছে আলোর কারণে একটু বেশ সাদা হয়ে গেছে। ও মানে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আলোর কারণে একটু ঝাপসা দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড আসলে আমাকে দেখে তো বেশি আহ, দেখাটা ইম্পর্টেন্ট না, শোনা গেলেই হবে। আর আমি কোনো স্লাইড জি জি। দেখাবো না এখানে, আমি শুধু বলে যাব। আর আমি যা বলবো সেগুলো জিস্ট একটা নোট আপনাদের দেওয়া হবে, মানে শুধু এখানে পয়েন্ট গুলো থাকবে, বিস্তারিত থাকবে না। মনে করেন যেগুলো বেশি দরকার, ডায়াগনোসিস, ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস, কাট আপ পয়েন্ট গুলো কি, ম্যানেজমেন্টের ডোজটা কি, সেটা হয়তো লেখা থাকবে, সেটা আমরা আপনাদের দিয়ে দিব পিডিএফ করে, বা ছবি তুলে, আমার কাছে ছবি তোলা আছে, সেটা দিয়ে দিব। হ্যাঁ, আর আমি আচ্ছা ঠিক মুখে আছে মুখে স্যার বলবো। হচ্ছে আহ, তাহলে স্যার আমি হচ্ছে আপনাকে হচ্ছে হোস্ট করে দিব। আপনি হচ্ছে আচ্ছা ক্লাসটা শেষ হয়ে গেলে জাস্ট এন্ড করে দিলেই ক্লাসটা হচ্ছে রেকর্ড থেকে যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে, শুধু এন্ড করে দিব না? জি জি, শেষ এন্ড হয়ে এন্ড গেলে এন্ড করে দিলেই হবে। আমি তাহলে স্যার এন্ড আপনাকে মানে হোস্ট একটা করে লিভ দিচ্ছি। আছে, হোস্ট করে দেন, লিভ অপশন আছে, এন্ড অপশনটা কোনটা, এন্ড অপশন? স্যার হচ্ছে আমি যখন আপনাকে হোস্ট করব তখন ওই লিভের জায়গায় হচ্ছে এন্ড অপশনটা আসবে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা না দেখা গেলে সমস্যা নাই, লাইট লাইট পারফেক্ট না কিন্তু, কথা বোঝা যাচ্ছে তো, কথা জি ক্লিয়ার আছে? স্যার, কথা শোনা যাচ্ছে, জি স্যার স্পষ্ট আছে, ওকে। আচ্ছা, কথা শোনা গেলে হবে, আমাকে দেখাটা সেটা তো ইম্পর্টেন্ট না, আমি তো এরকম স্লাইড দেখাবো না, বা আমার কথা শোনা গেলে হবে। আচ্ছা, তাহলে আর পার্টিসিপেন্টরা আসছে না, আমি কি বলতে থাকবো নাকি ওয়েট করবো, নাকি বলতে থাকবো, কি বলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। আমরা যে রোগীগুলো বেশি পাবো, ডায়াবেটিক পেশেন্ট গুলা বেশি পাবো। হ্যাঁ, ডায়াবেটিস রোগী বেশি পাবো, থাইরয়েড পেশেন্ট বেশি পাবো। হাইপার টেনশন হয়তো আপনাদের আলাদা ক্লাস আছে, এটা আমার টপিকে নাই। হাইপার টেনশনের পেশেন্ট পাবো। সেই সাথে আমার সাথে যেগুলো রিলেটেড, আমি ডিসলিপিডিমিয়া পাবো, সেই সাথে আমরা ইরেকটাইল ডিসফাংশন পাবো, পিসিওএস পাবো, হ্যাঁ, ইনফার্টিলিটি পাবো। এই টপিকগুলো আমি বলবো, আমি প্রায় 8 10টার মতো টপিক বলবো, আমি লিখে নিয়ে আসছি। সেগুলো থেকে আপনার উপজেলা লেভেলে এবং উপজেলা লেভেলে জিপি প্র্যাকটিস করতে গেলে যেটুক লাগে এটুকুই আমি বলবো। হ্যাঁ, প্রথমে আসি ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিস তো জানেন আপনারা, কার্বোহাইড্রেট মেটাবলিজম জনিত একটি সমস্যা, যেখানে হচ্ছে ইনসুলিনের ঘাটতি থাকার জন্য বা ইনসুলিন শরীরে কম থাকার জন্য
কার্বোহাইড্রেটটা ভালোভাবে মেটাবলিজম হতে পারে না, এই জন্য ব্লাড সুগার বেড়ে যায়, এই জন্য নানা সিমটম দেখা দেয়। এখানে ডেফিনেশন পড়ানো আমাদের উদ্দেশ্য না, আপনারা সবাই জানেন এই ডায়াবেটিস কি জিনিস। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রোগ কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে ট্রিটমেন্ট করব, কখন রেফার করব, ইনডোরে যদি খারাপ রোগী আসে সেইগুলো আমরা কেমনে ট্রিটমেন্ট করব সেইগুলা। তার প্রথমে আসি যে আমরা ডায়াবেটিস কেমনে ডায়াগনোসিস করবো, ডায়াবেটিসটা কিভাবে বুঝবো। অনেক সময় আপনাদের কাছে যখন অনেকে দেখবেন এসে বলে আমার তো আরবিএস 8 আসছে, এটা কি ডায়াবেটিস কিনা, বা আমার তো র্যান্ডম ব্লাড সুগার করছি বা ফাস্টিং ব্লাড সুগার করছি আমার 6.9 আসছে, এটা কি আমার কি ডায়াবেটিস হয়ে গেল কিনা। অনেক দেখবেন রুগীরা, আত্মীয় স্বজনরা বা অনেকে আপনাদের প্রশ্ন করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের ডায়াগনোসিসটা জানতে হবে যে ডায়াবেটিস আমরা কখন বলবো, এটা একেবারে ভালো করে জানতে হবে, মানে এটা মানে চাপাবাজি বা ভুলভাল বললে হবে না। এই জন্য এটা এগুলার আপনাদের আমি ইয়া দিয়ে দেবো, পিডিএফ বা আমি ছবি তুলে দিয়ে দিব, ওনারা পিডিএফ করে দিবে। মানে এটা ভালো করে জানতে হবে আর কি। আমাদের ফাস্টিং ব্লাড সুগার যদি 7 অথবা 7-এর বেশি হয়, আর টু আওয়ার আফটার গ্লুকোজ লোড যদি 11 বা 11-এর বেশি হয়, 11.1 এর বেশি হয়, তাহলে আমরা এটাকে ডায়াবেটিস বলবো। অথবা HbA1c, আরেকটা পরীক্ষা আছে 3 মাসে ডায়াবেটিস এর পর HbA1c 6.5 এর বেশি হয়, তখন আমরা ডায়াবেটিস বলবো। এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা কখনোই র্যান্ডম ব্লাড সুগার করবো না, আর বিএস করবো না। একজন ল্যাবে আসলো বা ডায়াবেটিস আছে কিনা জানতে আসলো, বা প্রেগনেন্ট একটা পেশেন্ট আসলো, আমরা আরবিএস করলাম, আরবিএস আসলো 4.5, র্যান্ডম ব্লাড সুগার, আমরা বললাম না আপনার ডায়াবেটিস নাই, যান 4.5 এ তো ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস নাই। এটা করা যাবে না। র্যান্ডম ব্লাড সুগার কিন্তু আইডিয়াল মানে কোনো টেস্ট না। মানে র্যান্ডম মনে করেন আমি যদি 6-7 ঘন্টা না খেয়ে থাকি ব্লাড সুগার করি, আমার এরকম ডায়াবেটিক পেশেন্টের এরকম কম আসতে পারে। অথবা আমি যদি মিষ্টি জাতীয় খাবার কফি টফি খেয়ে গিয়ে ব্লাড সুগার করি, আমার ব্লাড সুগার একটু বেশি আসতে পারে। নর্মাল পার্সনে আসবে না, যারা ডায়াবেটিক ওদের একটু বেশি আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা র্যান্ডম ব্লাড সুগার না করে সবসময় ওজিটি করবো, যে খালি পেটে ব্লাড সুগার করার সুযোগ থাকে, খালি পেটে এবং 75 গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে। এটা করবো ডায়াবেটিস ডায়াগনোসিস করতে চাইলে, প্রথম ধরতে চাইলে। আর মনে করি এমন সময় একটা রোগী আসলো ওজিটি করার সুযোগ নাই, খাবার দাবার খেয়ে আসলো রোগী, বিকালে চেম্বারে আসলো 4টার দিকে, এখন রোগী আবার ওজিটি করাইতে পারবে না, পরের দিন যে সকালে আসবে সেটার সুযোগ নাই। সেই ক্ষেত্রে আপনি চাইলে HbA1c করতে পারেন, 3 মাসে ডায়াবেটিস এর গড়। এটা যদি 6.5 এর বেশি আসে, তাহলে এটা আপনি কনফার্ম যে ওনার ডায়াবেটিস আছে। অনেক রোগী এসে বলে না আমার তো ডায়াবেটিস নাই, আমি শিওর, আমি কখনো ডায়াবেটিস ছিল না, কোনো ওষুধপত্র খাইও না, জানিও না। বিশেষ করে হয় আমাদের ভর্তি রোগীর ক্ষেত্রে, হঠাৎ করে ভর্তি রোগী আসলো, একটা রোগী ভর্তি হইলো অন্য স্যার আন্ডার রেসপিরেটরি মেডিসিনের আন্ডারে, স্যার হচ্ছে ট্রিটমেন্ট শুরু করলো, দেখা গেলো ডায়াবেটিস আসলে 13-14। রোগী বলে না আমার তো কোনো ডায়াবেটিস ছিল না, আমার তো ডায়াবেটিস নাই, এগুলো আপনাদের গ্লুকোমিটার ভুল আসতেছে। তখন আমরা কি করি, বলে একটা HbA1c পাঠানো নাকি। HbA1c পাঠালে 6.5 এর বেশি আসে, যা কালকে এক রোগী দেখে আসলো HbA1c আসছে ওনার 8। 8 মানে ডায়াবেটিস ওনার কনফার্ম, ডায়াবেটিস আছে, উনি যতই ভুলভাল বলুক। আমরা বলে দিচ্ছি যে দেখেন আপনার বিগত 3 মাসের আমল নামা এখানে চলে আসছে, আপনার HbA1c 6.5 এর উপরে হয়ে গেলে ডায়াবেটিস, আপনার আছে 7.8 বা 8.0, মানে আপনার ডায়াবেটিস ছিল, আপনি জানতেন না, ভালো করে টেস্ট করা হয় না। রোগী বলে না আমরা যে টেস্ট করছি 2-3 মাস আগে টেস্ট করছি, ডায়াবেটিস ছিল না। টেস্ট করলে কিভাবে করছে, র্যান্ডম ব্লাড সুগার করছে বা গ্লুকোমিটার দিয়ে করছে। এমন সময় করছে যখন ব্লাড সুগার কম আসছে, এই যে যেটা বললাম যে আপনারা র্যান্ডম করান, অনেক সময় গাইনোকোলজিস্টরা প্রেগনেন্ট পেশেন্ট আসলে র্যান্ডম করায় বলে আপনার ডায়াবেটিস নাই। কিন্তু যখন প্রেগনেন্সি প্রগ্রেস করতে থাকে, ব্লাড সুগার আস্তে আস্তে বাড়তে থাকে, ওজিটি আর করে না, এবং ডায়াবেটিসের কমপ্লিকেশনের জন্য বাচ্চার আইওডি অ্যাবর্শন বা নানা ধরনের কমপ্লিকেশন হয়ে যায়। এই জন্য যারা গাইনি প্র্যাকটিস করবেন অবশ্যই ওজিটি করবেন। আপনারা র্যান্ডম ব্লাড সুগার করে ডিক্লেয়ার করে দিবেন না যে আপনার ব্লাড সুগার নাই। আর জিডিএম এর অবশ্য আলাদা ক্লাস আছে, বা জিডিএম নিয়ে, গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে আরো বিস্তার কথাবার্তা আছে, ওটার টার্গেট আমাদের অন্যরকম। গর্ভকালীন ডায়াবেটিসে আমাদের 5.3 এর কম রাখতে হয় ফাস্টিং ব্লাড সুগার, এমনি নর্মাল পার্সনদের ক্ষেত্রে যেটা আমরা 7.0 বললাম। আর হচ্ছে টু আর আফটার গ্লুকোজ লোড 10 এর উপরে গেলেই ওনাদের জিডিএম ডায়াগনোসিস করা হয়। এবং টার্গেট যখন আমরা পরে ফলো আপ করি 6.7 এর কমে রাখতে হয়, মানে 5.3 6.7, এটা মনে রাখবেন জিডিএম এর ক্ষেত্রে। এটাও আমি লিখে দিচ্ছি, এটা আমাদের দিয়ে দিবে, এটা আমাদের টার্গেট আর কি, 5.3 6.7 কম রাখতে হবে। অনেক প্রেগনেন্ট রোগী এসে বলে আমার তো ডায়াবেটিস ভালোই আছে, 8 আছে, নর্মাল আছে। 8 কিন্তু প্রেগনেন্টদের ক্ষেত্রে নর্মাল না, 8 কিন্তু অনেক বেশি, 6.7 থাকতে হবে। আফটার মিল যে 8 থাকে, এই 8 থাকার কারণে আইওডি হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, এই বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনি কি শুনতেছেন আমার কথাবার্তা? কোনো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, নাহলে তো আমি একা একা বকবক করে মজা পাবো না। শুনতেছি ভাইয়া, ভালো ক্লাস হচ্ছে। আচ্ছা ভাই যদি শোনেন শুনতেছি। আচ্ছা ভাইয়া কোনো প্রশ্ন শুনতেছি। থাকলে আমাকে বলবেন, কারণ আমি তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে। এই জন্য যদি আপনার কিছু না থাকে বা ইয়া থাকে, এখানেও করতে পারেন, বা গ্রুপে বলতে পারেন যে এই জিনিসটা তো আপনার বলেন নাই, আমি বলি নাই, বা এই জিনিসটা আমাদের দরকার ছিল, এটা মিস হয়ে গেছে। আমাকে ইনবক্সে বলতে পারেন, বা ওই যে আমাদের একটা গ্রুপ খুলছি এখানে বলতে পারেন।
তাহলে আমি বলে দেওয়ার চেষ্টা করব। এইগুলো এন্ডোক্রাইন নিয়ে কিন্তু আমি এখানে তো একটা ক্লাস প্রায় 20টা ক্লাস করে 3টা ওয়ার্কশপ করাইছি এখানে। ওই ডাক্তারটা ছিল বিভিন্ন লেভেলে, ওনারা এন্ডোক্রাইন এই 10টা ক্লাস এন্ডোক্রাইন, তারপরে জিডিএফ, হাইপোথাইরয়েড, তারপরে হচ্ছে আপনার যাতে লাগে আর কি, পিসিওএস, তারপরে ডায়াবেটিক ফুড, এই সবগুলো আলাদা আলাদা ক্লাস ছিল। এখন আমাদের একটা ক্লাস তো, আমরা আপনাদের যেটা লাগে সেগুলো একটু বেশি করে বলবো, আর বাকিগুলো অল্প অল্প করে বলে দিব, আপনারা যেন রোগটা ডায়াগনোসিস করতে পারেন, আপনারা যেন রেফার করতে পারেন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে। আর যদি বাইরে জিপি প্র্যাকটিস করেন, কিছু রুগী টুগী যেন দেখতে পারেন, ডায়াবেটিস পেশেন্ট আসলে ট্রিটমেন্টটা যেন দেওয়া দিতে পারেন, ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিয়ে। ওটা দিতেছে, তাহলে বিসিজি করতে হবে কিনা? হ্যাঁ, ইসিজি করে আপনার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা বললাম ডায়াবেটিস ডায়াগনোসিস 7.0, 11.1 আর হচ্ছে 6.5, এই তিনটা মনে রাখবেন। এটা দিয়ে দিব। আরেকটা ব্যাপার আছে প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস ছাড়াও আরেকটা মানে টার্ম আছে প্রি ডায়াবেটিস, মানে ডায়াবেটিস হয় নাই, হবে হবে ভাব, রোগীরা বলবে যে বর্ডার লাইন ডায়াবেটিস। সেই ক্ষেত্রে এটা আপনাদের জানতে হবে, ফাস্টিং ব্লাড সুগার যদি 5.9 এর বেশি হয়, আর টু আর আফটার গ্লুকোজ লোড যদি 7.8 এর বেশি হয়, ওইখানে যেটা ছিল 11 খাওয়ার পরে, এটা 7.8, আর এসবি আওয়ান্স যদি 5.8 এর বেশি হয়, তাহলে এটা প্রি ডায়াবেটিস। হ্যাঁ, এটা আপনাদের আমি ছবি দিলে পাঠিয়ে দিব বা পিডিএফ করে পাঠিয়ে দিবে। এটাও আপনাদের জানতে হবে, কারণ অনেক সময় রুগীরা আসবে যে বলবে আমার ডায়াবেটিস তো ভরা পেটে 8 আছে, এটা কি ডায়াবেটিস হয়ে গেছে আমার? তখন আপনি ডায়াগনোসিস দেখবেন তো 11.1 এর উপরে গেলে ডায়াবেটিস, তো 8 তো ডায়াবেটিস না, কিন্তু এটাও একটা বর্ডার লাইন ডায়াবেটিস। আপনাকে বলে দিবেন আপনার ডায়াবেটিস হয় নাই, কিন্তু হবে হবে ভাব। সেই ক্ষেত্রে আপনার ডায়াবেটিক ডায়েট খাইতে হবে, ডায়াবেটিস রোগীদের মতো খাবার দাবার খাইতে হবে, 2 বেলা রুটি 1 বেলা ভাত, কার্বোহাইড্রেট কম খাইতে হবে, আধা ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে। আর আপনার ডায়াবেটিস এখন হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা আছে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এই জন্য আপনি এগুলো মেনে চলবেন। আর এইচবিএনসি 5.8 এর উপরে আসলে প্রি ডায়াবেটিস। যারা বলবে আমার তো ডায়াবেটিস নাই, তাদের এইচবিএনসি কর্মী, এগুলো বেশি ডাক্তারদের মধ্যে আরো বেশি পাওয়া যায়। যখন ডাক্তাররা আসে, আমরা যখন এগুলো পরীক্ষা দিই, তখন এরকম প্রি ডায়াবেটিস অনেকেই পাওয়া যায়। ডাক্তারদের পরীক্ষা করলে আমার মনে হয় 60% উপরে প্রি ডায়াবেটিস আসবে। হ্যাঁ, এরকম 5.8 এইচবিএনসি বেশি থাকলে প্রি ডায়াবেটিস, আর ফাস্টিং 7.9 এর সমান অথবা বেশি, আর টু আর আফটার গ্লুকোজ লোড 7.8 এর বেশি থাকলে এগুলো হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস থাকলেও এডিএ গাইডলাইনে হচ্ছে মেটফর্মিন দেওয়ার ইন্ডিকেশন আছে। প্রি ডায়াবেটিসে মেটফর্মিন দিলে হচ্ছে আপনার ডায়াবেটিসটা প্রিভেন্ট করবে, ডায়াবেটিসটা হইতে দিবে না। মনে করেন আপনার বাবা মায়ের ডায়াবেটিস আছে, আপনার প্রি ডায়াবেটিস আসছে, এখন আপনার হাঁটাচলা, খাবার দাবার এগুলো এত মেনটেন করেন না বা করার সময় নাই, সেই ক্ষেত্রে আপনি যদি মেটফর্মিন খান, আপনার ডায়াবেটিসটা ডিলে হবে, মানে হওয়াটা দেরি হবে। আপনার যদি 30 বছর ডায়াবেটিস হয়ে যেত, তখন হয়তো 32 বছর ডায়াবেটিস হবে। ডায়াবেটিসটা প্রিভেন্ট করে, প্রিভেনশন বলা আছে। তাহলে ডায়াগনোসিস ডায়াবেটিসটা গেল। আর ডায়াবেটিসের সিমটম বলি না, আপনি তো জানেন ডায়াবেটিসের সিমটম যদি আমরা বইপত্রে পড়ি যে বেশি বেশি পিপাসা লাগে, বেশি ক্ষুধা লাগে, কিন্তু অনেক সময় ডায়াবেটিসে কিছু নন স্পেসিফিক সিমটম নিয়ে আসে, যে দুর্বল লাগতেছে, টায়ার্ড লাগতেছে, ওজন কমে যাচ্ছে, এরকম কিছু লক্ষণ নিয়ে আসে। সেই ক্ষেত্রেও আমরা ব্লাড সুগার পরীক্ষা করি, তখন ডায়াবেটিস আমরা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া আরো কিছু আনইউজুয়াল প্রেজেন্টেশন থাকে, বারবার বাচ্চা অ্যাবর্শন হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, বা হচ্ছে অনেকের ক্ষেত্রে শরীর জ্বালা পোড়া করতেছে, বা সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা ডায়াবেটিস পরীক্ষা করি। বা উইক লাগতেছে, সেক্ষেত্রে ডায়াবেটিস। আর হাইপোথাইরয়েড, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, এই চারটার সিমটম কিন্তু অনেকটা একই রকম, দুর্বল লাগবে, টায়ার্ড লাগবে, তারপরে ওজন কমে যেতে পারে, বেড়েও যেতে পারে। এই নন স্পেসিফিক সিমটম হচ্ছে সবগুলা একই ক্ষেত্রে নিয়ে আসে, এবং এইগুলো সবই এন্ডোক্রাইন রিলেটেড, যেমন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, তার হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ডায়াবেটিস। সেই ক্ষেত্রে আমার কাছে এরকম দুর্বলতা নিয়ে রোগী আসলে অবশ্যই আমি ওজিটিটি অথবা HbA1c, সেই সাথে টিএসএইচ, ভিটামিন ডি টেস্টের দাম বেশি, ভিটামিন ডি করাই না। ভিটামিন ডি আমরা যদি পরে এমপিডিক্যাল হয়তো সাপ্লিমেন্ট দিয়ে দিই, আর সাথে সিবিসি করি, যে কেন দুর্বল লাগতেছে, হ্যাঁ এনিমিয়া থাকলেও দুর্বল লাগতে পারে, সেগুলো পরীক্ষা আমরা করি। তাহলে সিমটম টিমটম এত বললাম না, কারণ আমাদের অনেকগুলো টপিক টাচ করতে হবে। এখন আসি ডায়াবেটিস আপনি ডায়াগনোসিস করে ফেললেন বা প্রি ডায়াবেটিস ডায়াগনোসিস করলেন, এখন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে কিভাবে কি শুরু করবে? ডায়াবেটিস ম্যানেজমেন্ট তো জানেন, প্রথম লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যে হাঁটা চলা আধা ঘন্টা থেকে হচ্ছে আপনার, এটা বলে সপ্তাহে 150 মিনিট, মানে প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘাম ঝরায় জোরে জোরে হাঁটবে। এটা রোগীদের বলে দিবেন জগিং স্টাইলে জোরে জোরে হাঁটবে, এমন ভাবে হাঁটতে হবে হাঁটা থামানোর পরে যেন ওনার ঘাম ঝরে অথবা পালপিটেশন হয়। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন এক্সারসাইজ একটা ডেফিনেশন আছে। কখন এটা বলবো আমরা যে ফ্রুটফুল এক্সারসাইজ হচ্ছে? অনেক লোকই বলে আমার মেয়ে তো হেঁটে হেঁটে স্কুলে যায়, বা আমি হেঁটে হেঁটে তো সকালবেলা অফিসে যাই 20 মিনিট হেঁটে, এটা তো হাঁটা হচ্ছে আমার। এটা হাঁটা হয়, অল্প কাজ হয়, কিন্তু ভালো কিন্তু কাজ হয় না। সেক্ষেত্রে যেটা হয়, ওনার তো একেবারে ভিগোরাসলি হাঁটা হয় না বা ঘাম ঝরায় হাঁটা হয় না। সেই ক্ষেত্রে আপনার যে আমরা হাঁটলে যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমবে বা ডায়াবেটিস কমবে, এটার জন্য যে হাঁটা, এটা হচ্ছে আমরা বলি দেখেন সকালে ট্র্যাক শুট পরে বা জুতা টুতা পরে গেঞ্জি পরে দেখেন রমনা পার্কে রোগীরা যেমন দৌড়াচ্ছে বা হাঁটছে, ওইভাবে হাঁটতে হবে। আপনি বাদাম খায় আস্তে আস্তে হাঁটলেন, হাঁটে হেঁটে হেঁটে পার্কে গেলেন হেলে দুলে, এটা কিন্তু
হাঁটা ওইভাবে হবে না, হয়তো অল্প একটু কাজ করবে, এটাও একটু কাজ করবে, কিন্তু ওইটা ফ্রুটফুল হবে না আপনার জন্য। তাহলে প্রথম হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, আধা ঘন্টা থেকে 40 মিনিট জোরে জোরে হাঁটবে, আর কার্বোহাইড্রেট কম খাবে, আমরা একসাথে বলি ভাত কম খাবে, চিনি মিষ্টি কম খাবে, মিষ্টি জাতীয় খাবার খাবে না, ফাস্টফুড খাবে না। আর সেই সাথে ডায়াবেটিসের সাথে আমরা ডিসলিপিডিমিয়াও পাই, ডিসলিপিডিমিয়া আমাদের টপিক আছে, আমরা যে সময় পাই টাচ করবো। ডিসলিপিডিমিয়া থাকলে আমরা বলি গরু খাসি এগুলো খাবে না। ডিসলিপিডিমিয়া বলে দিই একসাথে, আমাদের ডায়াবেটিক পেশেন্ট একটা টার্গেট আছে, টোটাল কোলেস্ট্রল আমাদের 200 কম থাকতে হবে, আর এলডিএল 100 কম থাকতে হবে, আর এইচডিএল ভালো কোলেস্ট্রল 40 বেশি থাকতে হবে। এই জন্য সব ডায়াবেটিক পেশেন্টদের আমরা লিপিড প্রোফাইলও করাই। এটা কেন লিপিড প্রোফাইল করাই? কমপ্লিকেশন স্ক্রিনিং এর জন্য, কোথাও কমপ্লিকেশন হচ্ছে কিনা, আমরা ইসিজি করাই হার্টের সমস্যা হচ্ছে কিনা, লিপিড প্রোফাইল করাই যে স্ট্রোকের কোনো সম্ভাবনা আছে কিনা বা কার্ডিওভাস্কুলার কোনো রিস্ক আছে কিনা। সেই সাথে আমাদের ট্রিটমেন্ট শুরু করতে গেলে ক্রিয়েটিনিন লাগে, ক্রিয়েটিনিন 1.5 এর বেশি হলে আমরা মেটফর্মিন দিতে পারি না, এই জন্য ক্রিয়েটিনিন করাই। আর ওজিটি তে করাই, সেই সাথে ইউরিন আরই অনেকদের করায়। অনেক সময় যে রুগীরা বলে দেখবেন ডায়াবেটিস বা ডাক্তারের কাছে গেলে 4-5 হাজার টাকা দেন, পরীক্ষা দিয়ে দিচ্ছে। রুগীরা তো বুঝে না কেন আমরা এটা করাচ্ছি, এটা বোঝানো যায় না এত মানুষকে, এটা কমপ্লিকেশন স্ক্রিনিং হচ্ছে কিনা এটা আমাদের জানতে হয়, বা এটা রুগীর ভালোর জন্য করতে হবে। এটা বুঝাইতে গেলে তো অনেক টাইমের দরকার রুগীদের, কেন আমরা এটা করাচ্ছি। রুগী বলে ডাক্তারের কাছে গেলাম, 5,000 টাকার টেস্ট আমাকে ধরায় দিল, গেলাম ডায়াবেটিস আছে কিনা জানতে, তখন দিয়ে দিলা এগুলো পরীক্ষা। আমার সময় থাকলে চেম্বারে বুঝাই বলি কেন আমরা করাইছি, এটার জন্য আপনার জানতে হবে, কোলেস্ট্রল বেশি থাকলে কোলেস্ট্রল ওষুধ দিতে হবে, আমার ওষুধ শুরু করার আগে কিডনি কেমন আছে এটা আমার দেখে নিতে হবে। যারা বুঝদার এরা তো বুঝে, আর যারা বুঝে না ওরা ফেসবুক গরম করে যে ডাক্তার আমাকে গেছি ডায়াবেটিস জানতে, ডায়াবেটিস ওষুধের জন্য দিয়ে দিছে 4-5 হাজার টাকার পরীক্ষা। বুঝছেন এটা? তাহলে এখন আমরা আসি ডায়েট আর ওই ডায়েট এক্সারসাইজ, এটা তো বলবেনই। অনেক রোগী এসে বলে যে আমার তো নতুন ডায়াবেটিস ধরা পড়ছে, আমি কি ওষুধপত্র না খাইলে হবে না, হাঁটা চলা খাবার দাবার দিয়ে কন্ট্রোল করলে হবে না? অল্প মাত্রায় যদি থাকে 7-8 বা প্রি ডায়াবেটিস বা মাত্র অল্প লেভেলে থাকলে এটা ডায়েট এক্সারসাইজ হয়, কিন্তু বেশি থাকলে এটা ডায়েট এক্সারসাইজ কভার করতে পারে না। সেক্ষেত্রে আমরা বলি আপনার যে পরিমাণ ডায়াবেটিস আছে সেটা হয়তো হাঁটা চলা খাবার দাবার দিয়ে কন্ট্রোল হবে না, সেই ক্ষেত্রে আপনার ওষুধ একটু খেলে ভালো। আর রোগীরা যেটা করে আমরা ডায়েট এক্সারসাইজ বললে এগুলো কিছুই মেনটেন করে না, পরে দেখা যায় যে ডায়াবেটিস আরো বাড়ায় নিয়ে আসে। ডাক্তারদের ক্ষেত্রে একই রকম, যদি প্রি ডায়াবেটিস থাকে আমরা যদি বলি আপনি ডায়েট এক্সারসাইজ এগুলো মেনটেন করে আসেন 3 মাস পরে, ম্যাটফর্মিন বা কিছু না দিলে দেখা যায় এইচবিএসি যা ছিল আর বাড়ায় নিয়ে আসে। এর থেকে ম্যাটফর্মিন খাওয়াতে ভালো, ম্যাটফর্মিনের কিন্তু তেমন কোনো সাইড ইফেক্ট নাই, যদি ক্রিয়েটিন ভালো থাকে ম্যাটফর্মিন দেওয়া যায়। তো অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং এগুলো করতে পারে, এগুলো রোগীদের বলে দিই, একটু ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া হলে যেদিন হবে ওই দিন ম্যাটফর্মিন বন্ধ রেখে পরের দিন আবার খাবেন, এগুলো আর কি। ম্যাটফর্মিন কিন্তু আমি নিজেও খাই, ম্যাটফর্মিন ওয়েট লস করে। রোগীরা যখন খেতে চায় না, আমি বলি এই ওষুধ আমিও খাই, এটা ডায়াবেটিস না থাকলেও খাওয়া যায়, না থাকলেও এটা আপনার ওজন কমায়, এবং ক্রিয়েটিন ভালো থাকলে এটা কোনো সমস্যা করে না। আর রোগীদের একটা ভুল ধারণা আছে, মনে করে ম্যাটফর্মিন খেলে মনে কিডনি নষ্ট হয়ে যাবে, ক্রিয়েটিন বেড়ে যায়। ওই যে আমরা বলে দিই যে ক্রিয়েটিন কেমন আছে এটা আপনার দেখতে হবে এই ওষুধ দেওয়ার আগে, ওরা মনে করে তাহলে এটা দিলে মনে হয় কিডনি নষ্ট হয়ে যায়। এরকম কিছু না, ক্রিয়েটিন 1.5 এর বেশি থাকলে ম্যাটফর্মিন দেওয়া যায় না, কিন্তু ম্যাটফর্মিন দিলে যে ক্রিয়েটিন বাড়বে এরকম না। তাহলে আমরা ওই যে ডায়াবেটিস যখন ধরা পড়লো, এই যে ওজিটিডি বা ইসবেসে করে ডায়াবেটিস ডায়াগনোসিস করলাম, পরে আমরা ওই টেস্ট গুলো করবো যে ওনার এই যে রুটিন পরীক্ষাগুলো করলাম ডায়াবেটিস রোগীদের, কিন্তু এগুলো দিতে হবে। আমরা এনসিডি করোনারি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিল মেরে দিই যে এই টেস্ট গুলো আপনি করবেন, ওজিটিটি, এসজিপিটি, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, ইসিজি, ইউরিনারি, আর সিবিসি চাইলে আপনি সিবিসি দিতে পারেন। এই 6-7টা পরীক্ষা ডায়াবেটিস রোগীদের কমন দিতে হয় ওষুধ শুরু করার আগে। তারপর এখন আসি আমরা যদি ওষুধ শুরু করতে যাই, ওষুধ আমরা কোনটা দিয়ে শুরু করবো? হ্যাঁ, সেটা আমরা এডিএ গাইডলাইন ফলো করি, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন গাইডলাইন। এখানে বলা আছে সব রোগীদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন যদি ভালো থাকে, ফার্স্ট লাইন অফ চয়েস বা প্রথম যে ওষুধটা দিয়ে আমরা শুরু করবো এটা হচ্ছে ম্যাটফর্মিন। হ্যাঁ, ম্যাটফর্মিন দিয়ে আমরা চিকিৎসাটা প্রথমে শুরু করবো, ডায়েট এবং লাইফস্টাইলের পরের পরের চিকিৎসাটা হচ্ছে, পরের প্রথম ওষুধটা হচ্ছে ম্যাটফর্মিন। সেই ক্ষেত্রে ম্যাটফর্মিনের পরে কি শুরু করব? মনে করেন ম্যাটফর্মিন দিয়ে কন্ট্রোল হচ্ছে না, আমাদের টার্গেট হচ্ছে খালি পেটে অ্যাভারেজ আমরা বলে দিই 6 থেকে 8-এর মধ্যে থাকতে হবে, ভরা পেটে 8 থেকে 10-এর মধ্যে থাকতে হবে। ম্যাটফর্মিন দিয়ে কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো পরে কোন ড্রাগে যাব সেটা বিবেচনায় জন্য কিছু জিনিস দেখতে হয়। এটা কেবল ইন্ডিভিজুয়ালাইজ, এক এক রোগীর জন্য এক এক রকম। মনে করেন সব রোগীর প্রফেশন একরকম হয় না, সব রোগীর হাঁটা চলা একরকম হয় না, সব রোগীর এডুকেশন লেভেল বা হচ্ছে আপনার কি বলে কিনা সক্ষমতা একরকম হয় না। এটা কেবল ইন্ডিভিজুয়ালাইজ, আপনার জন্য যে ওষুধটা ভালো হবে আমার জন্য সেই ওষুধটা নাও ভালো হতে পারে। একটা উদাহরণ দিই, মনে করেন ম্যাটফর্মিন কন্ট্রোল হচ্ছে না, এক রোগী আছে গরিব, সে হচ্ছে আপনার বাসায় কাজ করে বা ভিক্ষা করে খায়, তাকে তো আমরা পরবর্তীতে ভিলডাগ্লিপ্রিন বা জিএলপি অন অ্যানালগ এগুলার কথা বলা আছে গাইডলাইন, এগুলো দিতে পারবো না। তাহলে তার জন্য কি হবে? তার জন্য গ্লিক্লাজাইড, ম্যাটফর্মিন কন্ট্রোল না হলে পরে আমরা গ্লিক্লাজাইড দিব। আর যে মনে করেন মোটা পেশেন্ট, অনেক মোটা, 100 কেজি ওজন বা 110 কেজি ওজন, সে ওজনও কমাইতে চায়, ডায়াবেটিসও কমাইতে চায়, সেই সাথে তার কার্ডিওভাস্কুলার রিস্ক আছে, তার এমআই হয়ে গেছে বা এমআই হবে হবে ভাব,
সেক্ষেত্রে তার জন্য গাইডলাইনে বলা আছে GLP-1 অ্যানালগ। GLP-1 অ্যানালগ হচ্ছে একটা ইনজেক্টেবল আছে, ওরালও আছে। আমরা ইনজেকশন সিমাগ্লুটাইড, টিরজাপাটাইড আপনারা জেনে থাকবেন। আমরা হচ্ছে অবেসিটির জন্য এটা দিয়ে থাকি। এটা দুইটা কাজ করে, এটা হচ্ছে ওয়েটও কমায়, ডায়াবেটিসও কমায়। দামটা একটু বেশি ইনজেক্টেবল যেগুলা, মনে করেন 1200-1500 টাকা দাম, প্রতি সপ্তাহে একটা করে। আমি অনেক রোগীকে এটা রিসেন্টলি গাইডলাইনে আসছে, নন ডায়াবেটিকদেরও দেওয়া যাবে, যারা ডায়াবেটিস নাই তাদের ওটা দেওয়া যাবে। আমি অনেক রোগীকে দিয়েছি, প্রায় 4-5 হাজার রোগীকে দিয়েছি, সবারই প্রায় সিগনিফিকেন্ট ওয়েট লস হয়েছে। মনে করেন 3 মাসে 15-20 কেজি ওজন হয়েছে, ওজন কমছে। অনেক ডাক্তারকেও দিছি, অনেক কনসালটেন্টকে দিছি, কার্ডিওলজিস্ট, অ্যাডভোকেট, ওদেরও কমছে। আজকে একজন আমাকে ফোন দিল যে ওর মুখে এক ডাক্তারকে দেখলাম 10-15 কেজি ওজন কমায় ফেলছে, উনি নাকি একটা ইনজেকশন নিছে। ওইটা কি ইনজেকশন নিছে এটা বলো তো আমার, আমিও দিব। আমার একজন রিলেটিভ ফোন দিছে, ওনার বন্ধু ডাক্তার, হ্যাপাটোলজিস্ট, উনি এটা নিছে ইনজেকশন। এটা টিরজাপাটাইড সেমাগ্লুটাইড নামে পাওয়া যায়, আপনারা শুনছেন মনে হয়। এটা হচ্ছে ডায়াবেটিসের ট্রিটমেন্ট, এবং ডায়াবেটিস ছাড়াও দেয় ওজন কমার জন্য। এটা হচ্ছে ভাইয়া যাদের ওজন বেশি এবং ডায়াবেটিস তুলতেছেন না তাদের। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন অবশ্যই। ভাইয়া, নামটা আর একবার, মেডিসিনের নামটা। নামটা হচ্ছে সেমাগ্লুটাইড, টিরজাপাটাইড। হ্যাঁ, মানে দুইটাই GLP-1 অ্যানালগ। সিমাগ্লুটাইড ছিল আগে আসছিল, ওইটার দাম একটু কম। এটা হচ্ছে আপনার 800 টাকা বা 1000 টাকা এরকম। আর পরে যেটা আসছে সিমাগ্লুটাইড, পরে এর নাম টিরজাপাটাইড, এর দাম একটু বেশি, 1200-2100 এরকম আছে। টিরজের নামে পাওয়া যায়, বিকনের স্কোয়ারের আছে, মন্টারো নামে পাওয়া যায়। হ্যাঁ, এগুলা এটা ভাই, এটা হচ্ছে ওয়েট লস। ভাই কিভাবে দিতে হয়? সাবকিউটেনিয়াস? এটা ইনসুলিন সাবকিউটেনিয়াস, সপ্তাহে একটা করে পেটের চামড়ায়, সপ্তাহে একটা করে 4 সপ্তাহ আমরা 2.5 দিয়ে দেখি কেমন ওয়েট লস হইতেছে। আর এটা একটু নসিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো করতে পারে, এবং থিওরিটিক্যালি চান্স অফ প্যানক্রিয়াটাইটিস আছে। তবে আমার যে 5 হাজার রুগীকে দিলাম এর কারো প্যানক্রিয়াটিস হয় নাই, তবে নসিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো হয়। বুঝছেন, ভাইয়া, অনেক রুগী এসে বলে যে ডায়রিয়া, গ্যাসের সমস্যা হচ্ছে। পিসিওএস এর হ্যাঁ, পেশেন্টকে কি দেওয়া যায় না? এই 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 যে পিসিওএস, মেডিসিন। জি ভাইয়া, এটা তো ওদের তো ওয়েট গেইন থাকে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসিওএস এ দেওয়া যায়, ইনফার্টিলিটি দেওয়া যায়, যাদের ওজন বেশি, যেন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ওদের দেওয়া যায়। যাদের ফ্যাটি লিভার তাদের দেওয়া যায়। যারা ঘুমের মধ্যে নাক নাক ডাকতেছে ওজন বেশির জন্য, তাদের দেওয়া যায়। সবাই, আমার এগুলো নিয়ে ভিডিও আছে, আমার আমার হোয়াটসঅ্যাপ এই এতে নক দিন, বা আমার আমার নাম লিখে ডাক্তার এমডি তানিম লিখে ফেসবুকে সার্চ দিলেই বা ইউটিউবে সার্চ দিলে দেখবেন আমার অনেক ভিডিও চলে আসবে। আমাদের যে রোগীদের দিছি এগুলো, রোগীদের রিভিউ, তারপরে কিভাবে দেয়, এগুলো নিয়ে আমার ভিডিও আছে। আমার নামের বানানটা ডাক্তার এমডি মাজারুল হক লিখে সার্চ দিলেই ইউটিউব, ফেসবুক সব জায়গায় আমার ভিডিও আছে, এগুলো নিয়ে চলে আসবে। এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য দেওয়া যায়, ডায়াবেটিস ছাড়াও অবেসিটির জন্য দেওয়া যায়। বানানটা ভাই একটু লিখে দিলে ভালো হতো, বা ও, একটু বললে ভালো। বানানটা লিখে দিতে? হ্যাঁ, ওই যে আমি যেটা নোটটা দিব, এটা ইনজেকশন টিরজাপাটাইড, TIRZE, যে পাটাইড, PATID, জ্যাপাটাইড। 2.5 মিলিগ্রাম আছে, 5 মিলিগ্রাম আছে, 7.5 মিলিগ্রাম আছে। এটা আমরা ইনিশিয়াল অল্প অল্প ডোজে শুরু করি, কারণ বেশি ডোজে দিলে অনেকের সময় রোগীদের খুব বেশি যে আপসেট হয়, গ্যাসের সমস্যা হয়, বমি বমি ভাব হয়, ওগুলো খেতে পারে না। বেশি ডোজে প্রথমে দিলে রোগীরা পরে আর নিতে চাইবে না, বুঝছেন। এই জন্য অল্প ডোজে শুরু করতে। আমি এক ব্যাংকের মহিলাকে প্রথমে দিছি 5 মিলিগ্রাম, পরের দিন ওনার এমন ডায়রিয়া শুরু হয়েছে, উনি আর ব্যাংকে যেতে পারে না, বলে না এটা তো আর নিবো না, এটা তো অনেক ডায়রিয়া করে বা গ্যাসের সমস্যা হচ্ছে। এই জন্য কম ডোজে শুরু করে বডি এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা আস্তে আস্তে করে বাড়াইতে হবে। এটা ডোজ হচ্ছে 2.5 মিলিগ্রাম, সাবকিউটেনিয়াস উইকলি 4টা, তারপর 5 মিলিগ্রাম 4টা, পরে 7.5 মিলিগ্রাম 4টা, এরকম। আমার অনেক ওই কানাডা, মালয়েশিয়া এগুলো থেকে নিয়ে যায় এসে, আমাকে দেখায়, অনলাইনে দেখায়। ওদের দেশের দাম বেশি তো ইঞ্জেকশনের, বাংলাদেশের দামটা কম, ওদের দেশ থেকে কিন্তু কম। ভাই, ভাইয়া জিএলপিটা কাদেরকে দিব? এই আহ, কয়দিন দেওয়া যাবে ভাইয়া? জিএলপি ও, ফাইভ কাদের মিলিগ্রাম দিব, ওই যে বললাম, এটা হচ্ছে যাদের অবেসিটি আছে, ডায়াবেটিস, ডায়াবেটিস আছে, সাথে যদি কার্ডিওভাস্কুলার কোনো কোমরবিডিটি থাকে। হ্যাঁ, মানে একটা হার্ট ফেলিওর পেশেন্টদের দেওয়া যাবে, ইসকিমিক হার্ট ডিজিজ আছে, বা ওই একজন ভাই বলে PCOS আছে, ইনফার্টিলিটি আছে। হ্যাঁ, অবেস, মেনলি অবেসিটি ট্রিটমেন্ট। অবেসিটি আমি পড়াবো, অবেসিটি টপিক আছে, যদি সময় পাই পড়াবো। এটা হচ্ছে ডায়াবেটিক উইথ অবেসিটির জন্য আগে আগে আবিষ্কার হয়েছিল, যাদের ডায়াবেটিক এবং ওজন বেশি। পরে বলছে যে নন ডায়াবেটিকদেরও দেওয়া যাবে, এনডিএ অ্যাপ্রুভ করছে যে এটা যারা নন ডায়াবেটিক থাকে, FDA অ্যাপ্রুভ ওষুধ, তাদের দেওয়া যাবে অবেসিটি, মানে ওয়েট লসের জন্য। ভাই, এটা দিয়ে ওয়েট লস হলে কি আবার আচ্ছা, ওয়েট গেইন তারপরে আছে? না, ওয়েট গেইন, এটা রোগীদের কমন প্রশ্ন। ওয়েট গেইন হবে না আপনি যদি মেনটেন করেন। এখন আপনি 3 মাসে ওয়েট কমলো 10 কেজি, পরের মাস থেকে আবার আগের মতো বুফে খাওয়া শুরু করলেন, বিয়ের দাওয়াত খাওয়া শুরু করলেন, মানে এখানে ওয়েটের ব্যাপারটা হচ্ছে আপনি যা খাচ্ছেন তার চেয়ে বেশি যদি আপনি ব্যয় করেন তাহলে আপনার ওয়েট লস হবে, আর আপনি যা খাচ্ছেন তার সমান খাইলে এটা ব্যালেন্সে থাকবে। আর যদি বেশি ওয়েট গেইন করবে, এটা যেটা হয় যখন আপনার খাওয়ার রুচি কমে যাবে, একটু বমি ভাব হবে, কিছু খাইতে পারবে না 3-4 দিন, এমনি এটা আস্তে আস্তে ওয়েট লস করবে। আরো কিছু মেকানিজম আছে, গ্যাস্ট্রিক এমপ্টিং টাইমটা বাড়ায় দিবে, পেট ভরা ভরা লাগবে, গ্যাসের সমস্যা করবে, এমনি এটা আপনার ওয়েট লস করবে। কিন্তু ওয়েট লসের পরে আপনি, মানে আপনি ছেড়ে দিলে
মানে এমনি এমনিতেই আপনি ফুলে যাবেন না যদি আপনি বেশি না খান, যেটা আপনি কমাইছেন সেটা মেনটেন করেন, তাহলে সেটা আপনার মানে বজায় থাকবে। 15 কেজি কমাইছেন, 15 কেজি পরে আপনি মেনটেন করবেন, আর বেশি খাবেন না, বা নর্মাল অ্যাভারেজ খেয়ে গেলে আর বাড়বে না। যদি বেশি খান, আপনার যতটুকু বডি রিকোয়ারমেন্ট তার চেয়ে বেশি খান, তো বাকিটা তো আপনার শরীরে ফ্যাট আকারে জমবেই। 3 মাসের বেশি কি দেওয়া যাবে? 7.5 মিলিগ্রাম করে লাস্টে? হ্যাঁ, দেয়া যাবে, দেয়া যাবে, তিন লাস্টে মাসের বেশিও দেওয়া যাবে আমার, 3 মাসের বেশিও দেওয়া যাবে। সর্বোচ্চ ভাই কয় মাস দিতে প্রাইস পারবো? একটু বেশি। সর্বোচ্চ, সর্বোচ্চ ওইটা ওইভাবে বলা নাই, সর্বোচ্চ কত দিতে পারবো সেই আপনি যদি রোগী এফোর্ড করতে পারে এবং কোনো সাইড এফেক্ট না হয়, 3 মাস 6 মাস 8 মাস কন্টিনিউ করে কোনো সমস্যা নাই। তবে এর দামটা একটু বেশি। 7.5 এর দাম কত জানেন? 3,500 টাকা। 3,500 টাকায় এক মাসে মানে চারটা মানে কত হয়? 3 4 12,000, আরো বেশি, 14 15 হাজার মাসে। কি 14 15 হাজার আপনি 6 মাস ধরে ব্যয় করতে পারবেন? রোগীরা তো 3 মাস 6 মাস নিয়ে আস্তে আস্তে করে বন্ধ করে দেয়। আমার অ্যাডভোকেট মহিলা ছিল, ওনার প্রায় 15 কেজি কমছে 3 মাসে। পরে হয়তো উনি 3 মাসের পরে কম করছে। উনি এটা নিয়ে আর পরে রিভিউ দিছে আমার ওই পেজে, যে ওনার কেমন এক্সপিরিয়েন্স, কেমন ওজন কমছে, কেমন সমস্যা হয়েছে, এগুলো অ্যাটর্নি জেনারেল একটা মহিলা, আমার ফেসবুক পেজে পাবেন। পরে নেওয়া ভাইয়া যাবে, কিন্তু দাম তো বেশি। আপনি 7.5। হ্যাঁ, ডোজটা জি বলেন। ভাইয়া এটা কি ডোজটা টু উইকলি পয়েন্ট ফাইভ একবার? মিলিগ্রাম উইক। হ্যাঁ, সপ্তাহে একবার। এটা খাওয়ার আগে পরে যে কোনো সময় দেওয়া যায়, ইনসুলিনের মতো। সপ্তাহে একবার, সপ্তাহে একবার আপনি দিবেন। 4 সপ্তাহ 2.5, পরে 4 সপ্তাহ 5, পরে 4 সপ্তাহ 7.5। ঠিক আছে ভাই। পরে চাইলে আরো কন্টিনিউ করতে পারবেন। আর যদি প্রতি সপ্তাহে সপ্তাহে নেওয়া আপনার যদি ইয়া হয়ে যায়, টাকা বেশি কস্ট হয়ে যায়, আপনি চাইলে 2 সপ্তাহ পর পর দিতে পারবেন না, নিতে পারবেন, সমস্যা নেই। এটা তো অ্যান্টিবায়োটিক না যে 1 সপ্তাহ পর পরই নিতে হবে, এরকম আর কি। তা আমাদের অবেসিটির গাইডলাইন আছে আলাদা, আমরা সেটা অনুযায়ী করছি। তাহলে বলতেছিলাম যে ম্যাটফর্মিং দিয়ে কন্ট্রোল হচ্ছে না, পরে কোনটা শুরু করবো সেটা বলা বলা হয় ইন্ডিভিজুয়ালাইজ, রোগীর অবস্থা বুঝে। ওজন বেশি থাকলে আমরা ওই যে GLP-1 অ্যানালগ ইনজেকশন এগুলো দিতে পারি। এটা ওরাল ফর্মও পাওয়া যায়, সিমাগ্লো নামে। সিমাগ্লো আপনার 5 মিলিগ্রাম, 7.5 মিলিগ্রাম, ওইগুলো একটা ট্যাবলেটের দাম ওরাল ফর্ম হচ্ছে 750 টাকা প্রতিদিন, এটার দামও বেশি। এছাড়া আরেকটা ওষুধ আছে SGLT2 ইনহিবিটর, এম্পাগ্লিফ্লোজিন, আপনার নাম শুধু এম্পা, এম্পামেট, এগুলা। এম্পাও কিন্তু ওয়েট লস করে এবং ডায়াবেটিস কমান। সেটা সিলেক্ট করতে হবে যাদের ওজন বেশি এবং ডায়াবেটিস বেশি, তাদের জন্য আপনার এম্পাগ্লিফ্লোজিন আর ম্যাটফর্মিনের কম্বিনেশন দিতে পারেন, ম্যাটফর্মিনের না কমলে। আরেকটা প্রিপারেশন হচ্ছে ভিলডাগ্লিপ্টিন, সিটাগ্লিপ্টিন, লিনাগ্লিপ্টিন, আপনারা জেনে থাকবেন। ভিলডাগ্লিপ্টিন আর ম্যাটফর্মিনের কম্বিনেশন দিলে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, মেটফর্মিন দিয়ে কন্ট্রোল হচ্ছে না, গ্লিক্লোজাইড দিলেন এটা দিয়ে কন্ট্রোল হচ্ছে না, সেই সাথে ওরা আপনার ভিল্ডাগ্লিপ্টিন মেটফর্মিনের কম্বিনেশন অ্যাড করতে পারে। ভিল্ডামেট নামে পাওয়া যায় হচ্ছে অপসিনিনের, ভিগ্লিমেট আছে স্কোয়ারে, এটা হচ্ছে 50/500 এরকম ডোজ, বা 50/850 এরকম ডোজে পাওয়া যায়। এভাবে আস্তে আস্তে বাড়াবেন। এখন আসি। ভাইয়া কতদিন আমরা ওয়েট করবো ভাইয়া? হ্যাঁ, ভাইয়া কতদিন পর আমরা কতদিন চেঞ্জ? ওয়েট করবো আপনি? হ্যাঁ, 1 মাস পর ফলো আপ করতে বলেন, 1 মাস পরে আসতে বলেন। আমাদের টার্গেট খালি পেটে 6 থেকে 8, বড় পেটে 8 থেকে 10 এর মধ্যে আসছে কিনা। বা 3 মাস পরে দেখতে পারেন আমাদের HbA1c 6.5 এর মধ্যে আসছে কিনা। HbA1c কিন্তু 3 মাস পর পর করতে হয়। 3 মাস পরে ফলো আপ করতে পারেন। প্রথম দিন 1 মাস পরে আমি ফলো আপ করি, পরে এবার হয়তো 3 মাস পর পর ফলো আপ করি। যদি টার্গেটে না আসে তাহলে বাড়ায়। তবে ভাইয়া এগুলা কতদিন metformin। 2 বেলা করে না 1 বেলা করে দিব? ম্যাটফর্মিন হচ্ছে আপনার আমরা বিডি দিই সকালে, আর রাতে খাওয়ার পরে, অথবা দুপুরে রাতে খাওয়ার পরে দেওয়া যায়, এবং 3 বেলাও খাওয়ার পরে দেওয়া যায়। এটা ক্রিয়েটিন ভালো থাকে। ম্যাটফর্মিন ম্যাক্সিমাম ডোজ হচ্ছে আপনার 2,500 মিলিগ্রাম, মানে এই 2,500। সেই ক্ষেত্রে 500 মিলিগ্রামের আপনি কয়টা দিতে পারবেন? 3 বেলা 500 500 দিলে মাত্র হয় কত? 1,500। 850-এ 3 বেলা দিলে হয় কত? 2,500 হয় না। মানে আপনি চাইলে 3 বেলাও দিতে পারবেন, সেটা যে 2 বেলায় দিতে হবে এরকম না। ম্যাক্সিমাম ডোজ যেহেতু 2,500 মিলিগ্রাম, আমরা 3 বেলাও দিতে পারছি। সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে ক্রিয়েটিন ভালো থাকতে হবে। ক্রিয়েটিন 1.5 এর বেশি থাকলে মেটফর্মিন দেওয়া যায় না। ভিল্ডাগ্লিপ্টিনের ক্ষেত্রে আবার ক্রিয়েটিনিন এটা 1.5ই মনে রাখেন। সেগুলো ইজিএফআর বলে একটা, ইজিএফআর দিয়ে একটা ক্যালকুলেশন আছে, কত বেশি ইজিএফআর হলে আপনার ইয়া দেওয়া যাবে না, মেটফর্মিন দেওয়া যাবে না, ভিল্ডাগ্লিপ্টিন দেওয়া যাবে না। এত জটিলাতে যাচ্ছি না, কারণ আপনি তো আর খাতা কলম নিয়ে বসবেন না, রুগী দেখার সময় ক্যালকুলেটর নিয়ে বসবেন না। তখন আমরা যেটা করি যে ক্রিয়েটিনিন 1.5 এর বেশি থাকলে আর এইগুলোতে না গিয়ে ইনসুলিন নিয়ে চলে যায়। এখন ওরালটা তো বুঝছেন, ওরালটা বুঝছেন আপনার কিভাবে শুরু করবেন, কিভাবে পরে বাড়াবেন। 3 4টা ওষুধের নাম বললাম, মেটফর্মিন, তারপরে গ্লিক্লাজাইড, তারপরে হচ্ছে অ্যাম্পাগ্লিফ্লোজিন, আর ইনজেক্টেবলটা হচ্ছে সিমাগ্লোটাইড, টিরজাপাটাইড। এছাড়া আছে ভিল্ডাগ্লিপ্টিন, সিটাগ্লিপ্টিন, লিনাগ্লিপ্টিন। লিনাগ্লিপ্টিন হচ্ছে 5 মিলিগ্রাম পাওয়া যায় সোললি, আর কম্বিনেশন হইলে 2.5/500 পাওয়া যায়। লিনাক্স প্লাস বা লিনাটাইপ এম 2.5/500, ম্যাটফর্মের সাথে 2.5 কম্বিনেশন। যখন আপনার ম্যাটফর্মের সাথে কম্বিনেশন দিবেন তখন সবসময় চলে যাবে খাবার পরে।
হ্যাঁ, লিনাক্স প্লাস হলে খাওয়ার পরে, শুধু লিনাক্স হয় যদি তাহলে খাবার আগে, শুধু যখন লিনাক্স লিপটিন দিবেন তখন খাবার আগে। আর ম্যাটফর্মিন যে আপসেট করে দেখি এটা যখন সাথে কম্বিনেশন করে দিবেন তখন খাবার পরে হয়ে যাবে। অনেক সময় আপনাদের জিজ্ঞেস করবে রোগীরা, আমি তো আগে লিনাক্স খাইতাম খাওয়ার আগে, এখন আপনারা দিলেন লিনাক্স প্লাস, খাওয়ার আগে খাবো না পরে খাবো? আমাদের জিজ্ঞাসা করলাম, এটা পরে খাবে, কারণ এটাতে ম্যাটফর্মিন আছে, ম্যাটফর্মিন যখন অ্যাড হবে তখন এই খাবার পরে হয়ে যাবে। ওরাল ড্রাগ মোটামুটি এইগুলাই, পরে আমি ইনসুলিনে চলে যাবো। ওরাল মোটামুটি বুঝছেন? এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, একদিনে আসলে বোঝা যাবে না, এটা আস্তে আস্তে বুঝতে যাবে। শুধু এটা জেনে রাখেন, ক্রিয়েটিন 1.5 এর বেশি থাকলে ম্যাটফর্মিন দেওয়া যাবে না। আর প্রথমে শুরু করবেন ম্যাটফর্মিন দিয়ে, পরে রোগীর অবস্থা বুঝে, গরিব হলে গ্লিক্লোজাইড অ্যাড করবেন, বড় লোক হলে ভিল্লাগ্লিপিন ম্যাটফর্মিন কম্বিনেশন অ্যাড করবেন। ওজন বেশি থাকলে এম্পামেট বা এম্পাগ্লিফোজেন অ্যাড করতে পারেন। আর ইনজেক্টেবলটার নাম হচ্ছে টিরজাপাটাইড, টিরজার নামে পাওয়া যায়, টিজারও নামে পাওয়া যায়, এটা ডিমসে দেখলে আপনারা বুঝে যাবেন। 2.5 হচ্ছে ইনিশিয়াল ডোজ। ভাই এইগুলা পিডিএফ আকারে দিয়ে দিলে ভালো হইতো, পরে আমরা দেখে নিতে পারতাম আর কি। পিডিএফ আকারে তো দিব, পিডিএফ আকারে শুধু মেইন জিনিসটা থাকবে, জিসটা থাকবে, যেমন ডায়াবেটিস এর কাট অফ পয়েন্টটা কত, টি জ্যাপোটাইড নামটা থাকবে, ডোজটা থাকবে সংক্ষেপে। ক্লাস না করলে পিডিএফ দেখে কিছুই বুঝবেন না, ক্লাসে যা বলতেছি একটু না টেন না, ক্লাস পার্সেন্ট তো থাকবে পিডিএফ। করতেছি, মানে মানে হচ্ছে ওই হ্যাঁ পিডিএফ এ যদি এরকম থাকতো যে কোন জায়গার পরে কোনটায় যাব, কোনটা হলে কোনটা দিব, মানে এটা মানে হ্যাঁ, এটার একটা সহজ ইয়ে আছে। দেখে নিলে ভালো হইতো, হ্যাঁ, মনে এটা আমি থাকতো আর যেটা কি, বললাম না, হ্যাঁ ক্লাসের এটা পাশাপাশি। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য আমি বলেছি, এটার জন্য এডিএ গাইডলাইন আছে, এটা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো গুগল থেকে, গুগল হ্যাঁ ওইটা ফটোস সাথে থেকে দিয়ে দিলে ডাউনলোড ভালো হয়। করে এডিএ, হ্যাঁ এটা দিলে ওইখানে একবারে ফ্লো চার্ট করে লেখা আছে কোনটার পরে কোনটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওরকমই ওজন চাচ্ছিলাম। বেশি থাকলে কাকে কোনটা দিবেন, কার্ডিওভাস্কুলার রিস্ক থাকলে কোনটা। হ্যাঁ, ওইটা আছে, ওইটা একটা একটা শুধু ছবি, মানে ইয়া থাকে না, কি বলে এটাকে, পিকচার যেরকম থাকে না ওয়ার্ল্ড কাপের, এরকম কোনটার পরে কোনটা হবে ফ্লো চার্ট করে দেওয়া আছে, ওইটা একটা দেখলেই আপনার ওরাল ডাক কোনটার পরে কোনটা শুরু করবেন বুঝে যাবেন। আমি মুখে যেগুলো বললাম একটু মানে এলোমেলো ভাবে ওইটা এখানে ফ্লো চার্ট আকারে দেওয়া আছে, এটা আমি ছবি তুলে আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতেই দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন যে লেটেস্ট এডিএ 2025 গাইডলাইনে কোনটার পরে কোনটা। ওরা শুরু করছে মেটফর্মিন পরে এই যে জিএলপি অন অ্যানালগ দিয়ে, ওরা তো ইউএসএ, এটা আপনার আমেরিকার যেহেতু ওরা বড় লোক, ওরা হচ্ছে জিএলপি অন অ্যানালগ দিতে বলছে মেটফর্মিন কন্ট্রোল না হলে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি জিএলপি অন দিতে পারবেন না, দাম বেশি, সেক্ষেত্রে মেটফর্মিন কন্ট্রোল না হলে গ্লিক্লাজাইড দিবেন, এরপরে কন্ট্রোল না হলে ভিল্ডাগ্লিপিন দিবেন ম্যাটফর্মিনের সাথে। ভিল্ডাগ্লিপিন, সিটাগ্লিপিন, লিনাগ্লিপিন মোটামুটি একই রকম সিমিলার প্রিপারেশন আর কি, যে কোনো একটা দিতে পারেন। তবে আমার এক্সপিরিয়েন্স ভিল্ডাগ্লিপিনে এইচবিএসি ভালো কমে, ডায়াবেটিস ভালো কমে। আর ভিল্ডাগ্লিপিনের দামটা একটু বেশি। ভিল্ডাগ্লিপিন আর মেটফর্মিন কম্বিনেশনের দাম হচ্ছে এক একটা ট্যাবলেটের 18 টাকা। আর লিনাগ্লিপিন মেটফর্মিন কম্বিনেশনের দাম হচ্ছে 12 টাকা বা এরকম, দাম একটু বেশি। আমরা বিডি ডোজে দিই, ভিল্ডামেট 2 বেলা, খেতে ভালো। এইচবিএসি সমস্যা আছে। একটা অ্যান্ড্রোকেন দিস, আমি ইউনিভার্সিটি উপজেলাতেই আছি। প্র্যাকটিস প্র্যাকটিস করে একবারে হয়। আমি ইনসুলিনে চলে যাই, ইনসুলিন তখন আমরা শুরু করবো, বা ইনসুলিন কখন শুরু করবো গাইডলাইনে বলা আছে ফাস্টিং ব্লাড সুগার যদি বেশি থাকে এবং 2 hour আফটার ভাই সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম করতেছে। ইনসুলিন নিবে না আপনার, সেই ওরালি দিয়ে দিবেন। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আপনার রিফিউজ ইনসুলিন লিখে রাখতে। জি, কোনো প্রশ্ন আছে? বুঝছেন? হ্যাঁ, এটা আমি শোনা লিখে দিব, যায় নাই, আপনাদের মাঝখানে এটা নোট দিবেন, নেটওয়ার্ক ইম্পর্টেন্ট কথা প্রবলেম যেগুলো এগুলো করছে। পিডিএফ থাকবে। ফার্স্টিং 16 বেশি, 2 hour আফটার ব্রেকফাস্ট বা 2 hour আফটার গ্লুকোজ 19 বেশি, এইচবিএসি 10 বেশি আসলে আমরা। হ্যালো, আমার মনে হয় কি নেট চলে গেছিল, এটা কি রেকর্ড আছে নাকি চলে গেছে? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, ভাইয়া। রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, মাঝে যে নেট চলে গেছিল এটার জন্য কি কোনো সমস্যা হবে? জি, এটা কি আগেরটা আছে। জি, আগেরটা আছে, 5-7 মিনিট আগেরটা? আগে থেকে রিপিট করলে হবে 5-7 মিনিট আগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রিপিট করতেছি। সমস্যা নাই, আমার ওই যে একটা এমআই পেশেন্ট আসছে তো, এটা আমি ট্রিটমেন্টটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আন্ডোকেল স্টেট, তারপর হচ্ছে টেপের ইকোস্প্রিন। আপনাদের এরকম অনেক পেশেন্ট আসবে লোডিং ডোজ দিয়ে,
ভাই 20। সাউন্ড আচ্ছা আবার প্রবলেম আচ্ছা। হচ্ছে ভাই। না, আমি কিছু বলতেছি না, আমি একটা ট্রিটমেন্ট লিখতেছি, লোডিং ডোজ দিচ্ছি আমার, আমি পড়াচ্ছি না, এই জন্য আস্তে আস্তে বলছি। ভাই, আমরা কি এখানে ব্যথানাশক যখন যে বলবো, দিব ভাইয়া এরকম এমআই পেশেন্টে? না না, এই এমআইতে ব্যথানাশক দেওয়া যায় না, আমরা প্রেশার বেশি আছে, আমরা অ্যামলোডিপিন স্ট্যাট দিলাম, তারপরে ইকোস্প্রিন 4টা, ক্লোপিডোগ্রেল ক্লোপিডোগ্রেল 4টা, রোসুভাস্টিডিন 20 মিলিগ্রাম, আর হচ্ছে অ্যান্টি আলসারেন্ট। ব্যথার ওষুধ দেওয়া যাবে না এই ক্ষেত্রে, ব্যথার ওষুধ দেওয়াটা ভুল। এই ব্যথা তো আপনার ভিসেরাল পেইন, এটা তো অ্যানালজেসিকে যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেখানে শুরু করবো ইনসুলিন, শুরু করবো খালি পেটে 16 বেশি থাকলে, খাবার 2 ঘন্টা পর 19-এর বেশি থাকলে, এসবিওয়ানসি 10-এর বেশি থাকলে। এখন আমরা ইনসুলিন কিভাবে শুরু করবো? যখন একটা রোগী আসে তখন প্রথমে ইনসুলিন শুরু করতে যাই, তখন কিভাবে শুরু করবো? এটা গাইডলাইনে বলা আছে 0.2 ইউনিট পার কেজি অফ বডি ওয়েটে আমরা শুরু করবো। 0.2 ইউনিট, এটা তো ইউনিট হিসাবে হিসাব হয়, ইনসুলিন তো 100 ইউনিট থাকে, সিরিঞ্জে দাগ কাটা থাকে, হ্যাঁ এইভাবে 0.2 ইউনিট পার কেজি, মানে 70 কেজি হলে মনে হয় 0.2 হলে কত আসে, 14 ইউনিটের মতো আসে। এটাকে 3 বেলা আমরা ডিভাইডেড ডোজে দিই আর কি। মনে করেন যদি আসে 12 ইউনিট, 14 ইউনিট আসে, তাহলে 6 6 6 করে আমরা দিতে পারি 3 বেলায়, সকাল দুপুর রাতে। ইনসুলিন নিয়ে কিন্তু অনেক কথা আছে, ইনসুলিন নিয়ে আপনাদের আইডিয়া আছে নাকি আমি বিস্তারিত বলবো? ভাই, ইনসুলিন নিয়ে একটু বিস্তারিত বললে ভালো হয় ভাইয়া। বিস্তারিত বললে ভালো হয় আচ্ছা, ভাইয়া। তাহলে তো এক রাতে মানে ডায়াবেটিস পড়াইতে আমার পুরা ইয়া চলে যাবে। আচ্ছা, সমস্যা নাই, ডায়াবেটিস বেশি লাগবে আপনাদের মেইনলি, এটাই বলি, বাকিগুলা লাগলে বাদ থাকবে, বা আরেকদিন আমি সময় পাইলে একটু বলে দেব না আজকে। ডায়াবেটিসটা আসলে আপনারা না ইয়া করলে জিপি প্র্যাকটিস করতে পারবেন না, বা আহ, আপনার এনসিডি তে বসলে এটাতে সমস্যা হবে। হ্যাঁ, ডায়াবেটিসটা একটু বিস্তারিত বলি, বাকিগুলো না হলে অল্প করে টাচ করে দিব, বা পিডিএফ পাঠিয়ে দিলে আপনারা দেখে নিলে হবে। আর যদি সময় পাই আরেকদিন পরে আরেকদিন বলে দিব, আজকে আমি 1-1.5 ঘন্টা থাকবো, এর মধ্যে যা যা বলা যায় এটা বলে দিব। আচ্ছা, তাহলে ইনসুলিন নিয়ে বিস্তারিত বলি। ইনসুলিন হচ্ছে 2 ধরনের আছে, 2 ধরনের আছে, মানে ইনসুলিন ক্লাসিফিকেশন বিভিন্ন ভাবে করা যায়। একটা ইনসুলিন আছে অ্যানালগ ইনসুলিন, আর একটা ইনসুলিন আছে কনভেনশনাল ইনসুলিন। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন আপনাদের বাবা মা বা অনেক সময় রুগীরা নাই, কিছু ইনসুলিন আছে নবরেপিড বা হচ্ছে ল্যান্টাস, এইগুলো ইনসুলিনকে বলে অ্যানালগ ইনসুলিন। হ্যাঁ, অ্যানালগ ইনসুলিন মানে এগুলোর অ্যামাইনো অ্যাসিড সাইড চেইনটা অনেকটা আমাদের যে বডির ইনসুলিন এটা সিমিলার, এবং এগুলোর দাম একটু বেশি। হ্যাঁ, এবং এগুলোর বেনিফিট কি, দাম বেশি এটা দিলে বেনিফিট কি, এগুলো হাইপোগ্লাইসেমিয়া কম করে, এবং এগুলো অ্যাবজর্পশনটা, শর্ট অ্যাক্টিংটার অ্যাবজর্পশনটা তাড়াতাড়ি হয়, এবং এগুলোকে বলে আল্ট্রা শর্ট অ্যাক্টিং। নবরেপিড বা হচ্ছে আপনার এপিড্রা, এইগুলোর নামে পাওয়া যায়। এগুলোর দাম একটু বেশি, এক একটা দাম হচ্ছে, এক একটা ভায়াল বা কার্টেজের দাম হচ্ছে 1200 টাকা। সেই ক্ষেত্রে কনভেনশনাল যেগুলো আছে অ্যাক্ট্রাপিড বা ম্যাক্সিলিন, এগুলোর দাম কিন্তু কম, 450 টাকা। এই দুইটার মধ্যে পার্থক্য কি? নবরেপিডটা হাইপোগ্লাইসেমিয়া কম করবে, নবরেপিডটা শর্ট অ্যাক্টিং, অ্যাক্ট্রাপিডটা শর্ট অ্যাক্টিং। একটা পিঠটা হচ্ছে কাজ করতে বেশি সময় লাগবে, এটা দিয়ে আধা ঘন্টার মতো বসে থাকতে হবে ইনসুলিন দিয়ে। আমরা বলি যে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা পরে খাবার দাবার খাবে। নবরেপিড কিন্তু দিয়ে সাথে সাথে খাবার দাবার খেয়ে ফেলা যাবে, 5 মিনিটের মধ্যে খাবার দাবার খেয়ে ফেলা যাবে, এটা একটা সুবিধা। আর ওটা হাইপোগ্লাইসেমিয়া কম করবে নবরেপিড বা এপিডটা। এগুলোকে বলে, নবরেপিডটাও শর্ট অ্যাক্টিং, একটা পিঠটা শর্ট অ্যাক্টিং, একটা পিঠকে বলে শর্ট অ্যাক্টিং, নবরেপিড আল্ট্রা শর্ট অ্যাক্টিং, মানে এটা অনসেট অফ অ্যাকশনটা তাড়াতাড়ি, মানে 5 মিনিটের মধ্যে কাজ করবে। অনেক সময় যদি ভুলে যায়, খাওয়ার পরে দেওয়া যাবে এটা। তাহলে দুই ভাবে ইনসুলিন ভাগ করা যায়, একটা অ্যানালগ, একটা হচ্ছে কনভেনশনাল। অ্যানালগ গুলোর মধ্যে হচ্ছে আপনার নবরেপিড, অ্যাপিড, এগুলো বললাম, এগুলো হচ্ছে আল্ট্রা শর্ট অ্যাক্টিং, আর একটা ইনসুলিটার, এগুলো হচ্ছে কনভেনশনাল, এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং। আরেকভাবে ইনসুলিনকে ভাগ করা যায়, এটা হচ্ছে মানে ডিউরেশন অনুযায়ী, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। একটা পিঠে হচ্ছে শর্ট অ্যাক্টিং, আর ইনসুলিটার আছে একটা ইনসুলিন দেখবেন, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বা ম্যাক্সিলিন আর, ম্যাক্সিলিন এন। আরটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, এনটাকে বলে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। আর অ্যানালগের মধ্যে নবরেপিডটাকে বলে শর্ট অ্যাক্টিং, আর হচ্ছে ল্যান্টাস, তারপর গ্লার্জিন, গ্লারিন নামে পাওয়া যায়, ভ্যাপরিনটাক নাম, এগুলো বলে লং অ্যাক্টিং বা আল্ট্রা লং অ্যাক্টিং। এগুলো এক বেলা দিলে 24 ঘন্টা কাজ করে। হ্যাঁ, আর এখন আমাদের যে বডির যে আপনার ইনসুলিন সিক্রেশন, বডিতে 2 ধরনের ইনসুলিন নর্মালি সিক্রেশন হয় যাদের, মানে আমাদের স্বাভাবিক মানুষের, মানে সুস্থ মানুষের। একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, প্রতিবার খাওয়ার আগে এই শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা নিঃসৃত হয় শরীর থেকে। মনে করেন আমরা 3 বেলা খাই না, এই 3 বেলা খাওয়ার পরে, এটা তো দেখা যাবে না এখানে। আচ্ছা, এটা এঁকে আমি আপনাদের পাঠিয়ে দেবেন। প্রতিবার খাওয়ার আগে 3টা স্পাইক হয়, সকালে খেলে সকালে আমাদের বডি থেকে যে কার্বোহাইড্রেট ঢুকলো, এটার একটা আপনার ইনসুলিন সিক্রেশন হয়, এটাকে কাউন্টার করার জন্য। দুপুরে খেলে দুপুরে বডি থেকে একটা ইনসুলিন সিক্রেশন, রাতে খাবার খেলে রাতে একটা ইনসুলিন সিক্রেশন। এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং, যেরকম হয় এরকম স্পাইক হয় মানে। আরেকটা ইনসুলিন সিক্রেশন 24 আওয়ার, বেজাল একটা ইনসুলিন সিক্রেশন, মানে 24 আওয়ার ধরে অল্প 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 সিক্রেশন, মানে সারাদিন ধরে একটা অল্প সিক্রেশন হয়।
এই দুই ধরনের ইনসুলিন আমাদের বডি থেকে থাকে। এখন আমরা যদি বডির ফিজিওলজিক্যাল ভাবে ইনসুলিনটা বাইরে থেকে দিতে চাই, সেটাকে যে আইডিয়াল থেরাপি, এটা করে বেজাল বোলাস থেরাপি। মানে আমরা একটা বেজাল ইনসুলিন দিই যেটা 24 ঘন্টা কাজ করে, যেটা ল্যান্টাস যেটা বললাম। মনে করেন ল্যান্টাস সকাল 10টায় অথবা রাত 10টায়, এটা খাওয়ার আগে পরে যে কোনো সময় দেওয়া যায়। অনেক সময় রুগীরা বা নার্সরা জিজ্ঞেস করবে এই ইনসুলিনটা কি খাওয়ার আগে দিব না পরে দিব, এটা তো লেখা আছে খাওয়ার পরে। আমরা তো জানি ইনসুলিন দেয় ইউজুয়ালি খাওয়ার আগে, এটা খাওয়ার পরে কেন? তখন বলবেন যে লং অ্যাক্টিং ইনসুলিন বা বেজাল ইনসুলিন ল্যান্টাস যেগুলা বা গ্লারিন, ভাইব্রেন্ট, এগুলা হচ্ছে ব্র্যান্ড নেম আমি বলতেছি। ল্যান্টাস হচ্ছে আপনার সাইনোভিয়ার, ভাইব্রেন্ট হচ্ছে আপনার ইনসেপ্টার, গ্লারিন হচ্ছে আপনার এসিআই এর। আর এটা যেটা হচ্ছে আপনার জেনেরিক নেম, এটার নাম হচ্ছে গ্লার্জিন। গ্লার্জিনকে ওরা এইভাবে নামকরণ করছে ব্র্যান্ড কোম্পানি গুলা। এটা গ্লার্জিনটা হচ্ছে এক বেলা দিলে 24 ঘন্টা ইনসুলিন কাভার করবে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে মনে করেন ফাস্টিং ব্লাড সুগার কমানো। মনে করেন একজন রোগীর ফাস্টিং ব্লাড সুগার থাকতেছে 10, এটা কিন্তু আপনি শর্ট একটি ইনসুলিন দিলে এটা কিন্তু ব্লাড সুগার কমবে না। সেক্ষেত্রে আপনি যদি ল্যান্টাস দেন, 6 ইউনিট করে শুরু করেন, পরে আস্তে আস্তে বাড়ান, তাহলে কিন্তু এই ল্যান্টাস দিয়ে আপনি ফাস্টিং ব্লাড সুগারটা কমাইতে পারবেন। আর ইনসুলিনের ডোজের ক্ষেত্রে যেটা ওরা বলছে যে আপনার 0.2 ইউনিট পার কেজি বডি ওয়েট, এটা কিন্তু আপনার আইডিয়াল না। মানে এই ক্যালকুলেশন করে কখনো আমরা ইনসুলিন দেই না, বা ক্যালকুলেশন করে বডি ওয়েট অনুযায়ী আমরা কিন্তু ইনসুলিন দেই না। আমরা কিভাবে দেই, এটা অনুমান করে দেই। মানে এক এক রোগীর ক্ষেত্রে এটা এক এক রকম হয়। মনে করেন একই ইনসুলিন, 6 ইউনিট ইনসুলিন আমার ক্ষেত্রে যতটুকু ব্লাড সুগার কমাবে, একজন মোটা রোগীর ক্ষেত্রে যার ওজন 100 কেজি তার একই রকম কমাবে না। কারণ তার ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, বা যার প্রফেশন অন্যরকম, যে কায়িক পরিশ্রম বেশি করে, তার কিন্তু একই রকম, একই রকম করবে। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন করবেন? হ্যালো, আমি কি যে প্রশ্নের সাউন্ড শুনছিলাম, কিছু জানতে চাচ্ছেন? বুঝতে সমস্যা হচ্ছে? হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি মনে করি যে আপনি কোনো প্রশ্ন করেছেন, প্রশ্ন করেন নাই, তাহলে বলতে থাকি। তাহলে একই রকম ইনসুলিন সবার ক্ষেত্রে একই রকম কাজ করে না, এই জন্য আমরা একটু ইন্ডিভিজুয়ালাইজ, এক এক রোগীর জন্য এক এক রকম, এবং এটা আমরা অনুমান করে করে ইনসুলিন দিই। এটা আপনি প্র্যাকটিক্যাল ভাবে বুঝাইলে আপনি আর একটু বুঝবেন। আমি ইনসুলিন বেসিকটা বলি, প্র্যাকটিক্যাল ভাবে বুঝাই দিই। মানে সবার ক্ষেত্রে কিন্তু একই রকম ইনসুলিন দিয়ে আমরা শুরু করি না। হ্যাঁ, তাহলে ইনসুলিনের বেসিকটা বুঝেন। একটা আছে বেজাল ইনসুলিন, যেটা 24 ঘন্টা কাজ করবে, ফাস্টিং ব্লাড সুগার কমাবে। আর একটা আছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, প্রতিবার খাবার পরে ব্লাড সুগারটা কমাবে, যেমন এক র্যাপিড বা নবরেপিড। মনে করেন এটা আমরা তিন বেলা ভাগ করে দিই, সকাল দুপুর রাতে, 3 বেলা খাওয়ার আগে দিই। হ্যাঁ, যে টোটাল ডোজ যেটা আসবে বডি ওয়েট অনুযায়ী, বা আমি যদি মনে করি ওনার শরীরে এতটুকু ইনসুলিন লাগবে, মনে করেন সেই ক্ষেত্রে গাইডলাইনে বলা আছে যারা একেবারে নতুন তারা 666 করে শুরু করেন শর্ট টেকনিকটা, আর হচ্ছে লং অ্যাক্টিংটাও 6 করে শুরু করতে পারেন। এটা হচ্ছে ব্লাড সুগারের মাত্রা অনুযায়ী আমরা এম্পিরিক্যালি শুরু করি। মনে করেন একজন রোগী আসছে, আমি একটু উদাহরণ দিই আপনারা ভালো বুঝবেন। একজন রোগী আসছে, ওনার ব্লাড সুগার আছে 24, হ্যাঁ 24, মনে করেন র্যান্ডমই করছে বা 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট করছে। ওনার দ্রুত ব্লাড সুগার কমাতে হবে, উনি অপারেশনের জন্য ভর্তি হয়েছে, একটা সার্জারি হবে। আমার ব্লাড সুগার সার্জারি করতে গেলে 10-এর নিচে আনতে হবে। সেই ক্ষেত্রে কি আমি 666 করে ইনসুলিন দিলে 24 ব্লাড সুগার কমবে? সেই ক্ষেত্রে আমি অনুমান করে দিব যে ওনাকে কত ইউনিট ইনসুলিন দিলে ওনার ব্লাড সুগারটা 24 থেকে আমি তাড়াতাড়ি 10-এর নামায় আনতে পারবো। এবং এমন কিছু করা যাবে না ওনার যেন আবার হাইপো হয়ে যায়, এত বেশি ইনসুলিন দেওয়া যাবে না যেন হাইপো হয়ে রোগী সকালে এসে দেখে আমি 3.4 হয়ে গেছে বা 3.3 হয়ে গেছে, হাইপোগ্লাইসেমিক হয়ে গেছে। হাইপোগ্লাইসেমিয়া করাটা কিন্তু ডাক্তারের জন্য খুব একটা ডিসক্রেডিট, আমাদের এন্ডোক্রাইনোলজিস্টের জন্য, যে আমি ইনসুলিন দিয়ে আর ওইকে হাইপো করে দিলাম, পরে আবার চিনি মিষ্টি বা নিউট্রিয়েন্ট দেওয়া লাগবে, এটা করা যাবে না। তাহলে 24 যে ব্লাড সুগার পাইলাম, তাহলে ওনার ওনার ইয়াটা আমি কেমনে কমাবো? মনে করেন 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট আসে 24 সকালে খাওয়ার পরে, দুপুরে আর ভাতটা খাবে, দুপুরে আর আরো বেশি আসতে পারে, 26-28 হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি যেটা করবো, শর্ট অ্যাক্টিং ইনসুলিন মনে করেন একটা র্যাপিড অথবা নব র্যাপিড দিব ওনাকে। সকালে 16, দুপুরে 20, রাতে 12। হ্যাঁ, সকালে 16, দুপুরে 20, রাতে 12, মানে 3 বেলা টোটাল ডোজ কিন্তু 16 আর 20, 20, 20, 40, 50-এর মতো ইউনিট আমি দিয়ে দিয়েছি। কিন্তু ওনার বডি ওয়েট হিসেবে করলে কিন্তু যদি 70 কেজি ওয়েট হয়, মাত্র আসে 14, মানে টোটাল ডোজ আসে 14 ইউনিট, কিন্তু আমি দিয়ে দিলাম আমাকে 40 ইউনিট। কিভাবে দিলাম, এটা আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অন্য করে দিলাম যে আমি যদি 16 দিই, তাহলে আমার মনে হচ্ছে ওনার সকালে খাবার পরে ব্লাড সুগারটা অ্যারাউন্ড 10-এর কাছাকাছি থাকবে। একটু বেশি থাকুক, কালকে এসে আমি আবার রাউন্ড দিব, দেখলাম ওনার 12 আছে, সেই ক্ষেত্রে 16 জায়গায় আমি আরো 4 বাড়ায় দিব, 20 করে দিলাম। হ্যাঁ, বা দুপুরে 16 দিলাম, দুপুরে পরের দিন এসে দেখলাম 8-এ চলে আসছে না, দুপুরে তাহলে ঠিকই আছে। রাতে যে 12 দিলাম, রাতে আমি একটু কমাই দিই, রাতে যেন হাইপো না হয়। রাতে আমরা 12 দিলাম, রাতে 12 দেওয়ার পর খাবার পরে দেখলাম যে পরের দিন 12 আছে। 12 আমার টার্গেট না, একটু 10-এর নিচে নামাতে হবে। পরের দিন এসে 12 দিয়ে 16 করে দিলাম, 4 বাড়াইলাম। মানে এমন ভাবে ইনসুলিনটা শুরু করতে হবে যে হাইপো যেন না হয়। আমি তো এখানে একেবারে 16, 20, 12 করে শুরু করলাম। আপনার যারা নতুন আছে, আপনার প্রয়োজন 6, 8, 6 করে শুরু করেন, বা এইভাবে শুরু করেন।
এভাবেই শুরু করে যারা নতুন ডাক্তার আমাদের কাছে রেফার করে। আমরা যখন দেখি 24 ইউনিট 24 হাজার ব্লাড শুরু করেছে, ওরা 6 8 6 করেই আমাদের কাছে রেফার করে। পরে আমরা এন্ডোক্রাইনোলজিস্ট আমাদের মতো চিন্তা ভাবনা করে, এটা হচ্ছে আসলে ট্রায়াল এর ইররের মতো, আমরা দেখতে দেখতে বুঝে গেছি যে এত দিলে ওনার এত ভালো থাকবে। অনেক সময় ভুলও হয়, দেখা গেল আমরা 16 দিলাম, এরপরে বেশি থাকতেছে ব্লাড সুগার, বেশি থাকলে তো সমস্যা নেই, পরের দিন আমি বাড়াবো। আর হাইপার গেলে তো একটু সমস্যা, বললাম হাইপার গেলে সমস্যা নাই, হসপিটালে ভর্তি আছে, চিনি মিষ্টি খাওয়া দিন এসে বললাম যে আপনার ইনটেকটা বেশি হয়ে গেছে, একটু কমায় দিলাম। আর সেক্ষেত্রে খাবার দাবারও বলে দেওয়া লাগবে, অল্প অল্প করে বারবার খাবে, একবারে বেশি খাবার দাবার খাবে না। অনেকে না খেয়ে থাকবে না, 2 3 ঘন্টার বেশি না খেয়ে থাকলে আবার ব্লাড সুগার কমে যেতে পারে, হাইপো হয়ে যেতে পারে। এই জন্য আমরা ফ্রিকুয়েন্ট স্মল মিল, 3 ঘন্টা পর পর ছোলা মুড়ি বাদাম পেয়ারা সবুজ আপেল আমরা জাম্বুরা এই টাইপের খাবার খাবে, মানে যেগুলা স্লোলি অ্যাবজর্পশন হয়, যেটা ডিরেক্ট চিনি মিষ্টি না, মিষ্টি বা মালটা কলা কমলা এগুলা খাওয়া যাবে না, বুঝছেন। আমি কিন্তু এন্ডোক্রাইন প্রায় 9 বছর ধরে প্র্যাকটিস করতেছি। পাশ করছি ডিপ্লোমা 2019 সালে, 19 20 21 23 24 25, 7 বছর, সরি 9 বছর না 7 বছর। এই প্রথম থেকে 19 সাল থেকে ইসলামিক হাসপাতালে চেম্বার প্লাস ইনডোর পেশেন্ট দেখি। এরপরে 3 বছর এনাম মেডিকেল কলেজে চাকরি করছি বেসরকারি হিসেবে। তারপরে হচ্ছে বিএসসি বা বিএমইতে আবার কোর্সে চলে আসি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিতে। তারপরে আগে বিসিএস আটকা ছিল, সরকার চেঞ্জ হওয়ার পরে বিসিএস হয়েছে। তারপরে 5ই আগস্টের পরে 1 সেপ্টেম্বর থেকে হচ্ছে জয়েন করলাম উপজেলায়। 6 মাস কিশোরগঞ্জে ছিলাম, আর এখন কেরানীগঞ্জে আছি। আমরা যে ইয়া করতে করতে মানে মানে প্র্যাকটিস করতে করতে বুঝে যায় যে ওনার কতটুকু ইনসুলিন লাগবে, বুঝছেন। আপনার প্রথম অবস্থায় এত মানে শার্পলি পারবেন না, আপনার লো ডোজে শুরু করবেন, আস্তে আস্তে বাড়াবেন, আস্তে আস্তে বাড়াইলে হবে। ইনসুলিন হচ্ছে যত ইচ্ছা বাড়ানো যায়, এটা একটা ইনসুলিনের সুবিধা। ওরাল ড্রাগ তো একটা লিমিটেশন আছে, একটা হাই ডোজ আছে, তারপর ক্রিয়েটিনিন এত বেশি থাকলে বাড়ানো যাবে না। ইনসুলিন কিন্তু এই অসুবিধাটা নাই। আমাকে দরজাটা লাগাই দিই, পেশেন্ট শব্দ শুনে যাচ্ছে। আচ্ছা, এটা তো হচ্ছে তাহলে ইনসুলিন 2 ধরনের আছে, একটা হচ্ছে কনভেনশনাল, একটা অ্যানালগ, আর আরেকটা ভাগ করা যায় শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। একটা এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং কেন বলে এগুলোকে, এগুলো কাজ করে 15 মিনিটের মধ্যে, এগুলোর অ্যাকশন থাকে 30 মিনিটের মতো, এই জন্য এগুলো শর্ট অ্যাক্টিং। আর ল্যান্টাসটাকে কেন আলট্রা লং অ্যাক্টিং বলে, লং অ্যাক্টিং এটা এক বেলা দিলে 24 ঘন্টা এটা কাজ করে। আমরা সকাল 10টায় একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে 24 ঘন্টা ধরে আপনার কাজ করবে, পরের দিন সকাল 10টা। এখন একটা আমি যেটা সিনারিটা বলতেছিলাম, ওনার ফার্স্ট ওনার ব্লাড সুগার টু আফটার ব্রেকফাস্ট আসছে 24, আর ওনার ফাস্টিং আছে মনে করেন 12। কিন্তু ফাস্টিং ব্লাড সুগার কিন্তু একটা বিট অথবা নবরেপিড দিয়ে কমবে না। ফাস্টিং ব্লাড সুগার আমরা কেমনে কমাবো, ফাস্টিং কমাইতে গেলে ওই লং একটা ইনসুলিন লাগবে, একটা প্ল্যান্টাস অথবা গ্লাডিন যদি সকাল 10টায় দিয়ে দিই, এটা 24 ঘন্টা কাজ করে, খাবার আগের ব্লাড সুগার গুলো কমাবে। আর এগুলোর দাম একটু বেশি, যেহেতু যদি কম দামের মধ্যে চান তাহলে একটা বিট ইনসুলিটার এগুলো দেওয়া যায়। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে টোটাল ইনসুলিন ডোজের হচ্ছে 1/3 লাগে হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, আর 2/3 লাগে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, মানে 2/3 লাগে বডির ফিজিওলজি আর কি। সবার মানুষের ক্ষেত্রে একরকম না, একটা অ্যাভারেজে বিজ্ঞানীরা দেখছে মানুষজন যেমনি খাবার দাবার খায়, এখানে টোটাল ইনসুলিন ডোজে 1/3 লাগে শর্ট অ্যাক্টিং, 2/3 লাগে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, বুঝছেন। ভাই এটা এটা আমি কি বুঝাইতে পয়েন্ট, পারছি মনে করেন। ভাই এটা কি পয়েন্ট 2 করে দিয়ে গুণ করে, যেটা ওইটার ওইটার 1/3 আর 2/3? টোটাল ডোজে মনে করেন 0.2 ইউনিট দিয়ে তো আমরা শুরু করলাম, মনে করেন টোটাল ডোজ লাগবে 24 ইউনিট। হ্যাঁ, 24 ইউনিট ইনসুলিনের 1/3 লাগবে হচ্ছে শর্ট অ্যাক্টিং, 2/3 লাগবে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। এটা মানে অ্যাভারেজ বিজ্ঞানীরা দেখছে। কিন্তু বাংলাদেশি মানুষের ক্ষেত্রে দেখা যায়, বাংলাদেশি মানুষ ভাত বেশি খায় তো ওনাদের দেখা যায় 50-50 লাগে, মানে 50% লাগে শর্ট অ্যাক্টিং আর 50% লাগে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। এই জন্য দেখবে যে 30-70 ইনসুলিন আছে, ম্যাক্সিলিন 30-70, মিক্সটার 30-70, এটা বিজ্ঞানীরা ওয়েস্টার্নরা বানাচ্ছে, এখানে কম্বিনেশন করে দেওয়া আছে সহজ করার জন্য। মানে 30% শর্ট অ্যাক্টিং দেওয়া আছে একটা পিট, আর 70% আছে ইন্টারমিডিয়েট ইনসুলিটার বা এরকম বা লং অ্যাক্টিং মিক্স করা আছে, এটাকে বলে প্রিমিক্স ইনসুলিন। তবে এটা দিয়ে ডায়াবেটিস ভালো কন্ট্রোল হয় না, বুঝছেন। হ্যাঁ, যে আমরা যদি নর্মাল ফিজিওলজি বললাম 30% হচ্ছে আপনার লাগে হচ্ছে শর্ট অ্যাক্টিং, 2/3 ইন্টারমিডিয়েট, এটা হিসাব করে তারা এটা বানাইছে। অনেক সময় যারা ইনিশিয়ালি শুরু করে এটা মিক্সার দিয়ে শুরু করে দিয়ে দেয়, এটা দিলে কি হয় 2 বার দিলেই হয়, মনে করেন সকালে রাতে দিলেই হয়, এটা দিয়ে ভালো কন্ট্রোল হয় না। মিক্সটা কি দুইটা সাথে মিক্স করা। আর আমি যদি আলাদা আলাদা করে দিই, শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং লং অ্যাক্টিং, তাহলে কিন্তু আমি ভাগ ভাগ করে দিচ্ছি। এই দুইটা আমি রুগীদের বুঝাইতে গেলে বা স্টুডেন্টদের বুঝাইতে গেলে বলি মিক্সড বা প্রিমিক্স হচ্ছে ওই যে নেসক্যাফে কফি প্রিমিক্স কফি গুলো থাকে না, 10 টাকা দামের, চিনি দুধ কফি সব মিশানো থাকে। হ্যাঁ, আর হচ্ছে আলাদা গুলো হচ্ছে মনে করেন কফি আলাদা, চিনি আলাদা, দুধ আলাদা, এই যে শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট যদি আমি আলাদা দিই, সেক্ষেত্রে আমি কিভাবে ফাইন টিউনিং করতে পারবো। মনে করেন শর্ট অ্যাক্টিং বাড়ানো লাগতেছে, আমি শর্ট অ্যাক্টিং 2 বার 4 বাড়াইতে পারতেছি। কিন্তু আমি যদি মিক্সড এর 4 বাড়াইতে যাই, এখানে 1 ইউনিট বাড়বে হচ্ছে শর্ট অ্যাক্টিং, 3 ইউনিট বাড়বে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং।
সেই ক্ষেত্রে দেখা যাবে খাবার পরে ব্লাড সুগার কমতেছে না, খালি পেটে হাই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। বুঝতে পারছেন? মনে করেন আমি মিক্সটার দিয়ে শুরু করলাম, মিক্সটারের শুরু হচ্ছে 2 বেলা দিলেই হয়। মনে করেন মিক্সটার 30-70, ওনার টোটাল ইনসুলিন লাগবে 24 ইউনিট। এখানে এখানে আবার আরেকটা ব্যাপার আছে, 24 ইউনিটের টোটাল তো বললাম, 1/3 হচ্ছে শর্ট অ্যাক্টিং, 2/3 হচ্ছে ইন্টারমিডিয়েট। আর মিক্সচারে তো ওটা বিজ্ঞানের এভাবে বানিয়ে দিছে, এটা আপনার আলাদা চিন্তা করতে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে সকালে দিতে হয় বেশি ডোজ, সকালে দিতে হয় 2/3, রাতে দিতে হয় 1/3। মানে টোটাল ডোজ যদি 24 ইউনিট পাবে, 24-এর 2/3 দিব আমি সকালে, 1/3 দিব রাতে। মনে করেন 18 দিব, 18 দিব সকালে, 24 বা একটু কম 16 দিব সকালে, রাতে দিব 12। 2/3 সকালে, 1/3 রাতে। আর আর হচ্ছে 1/3 শর্ট অ্যাক্টিং, 2/3 ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। একটু মনে রাখতে আপনাদের একটু কষ্ট হবে, এটা আমরা প্র্যাকটিস করতে করতে মনে রাখছি আর কি, এটা একদিনে ক্লাস করে মনে রাখতে পারবেন না। তাহলে যখন একজন নতুন পেশেন্ট আসবে, ইনসুলিন দেওয়ার ইন্ডিকেশন হয়ে গেছে, তাই ইনসুলিন দিতে হবে, ইন্ডিকেশন তো বুঝছেন এই কখন দিবেন। সেই ক্ষেত্রে আপনারা একটা পিট 3 বেলা দিয়ে শুরু করতে পারেন, সাথে ইনসুলিন আর এইভাবে দিয়ে শুরু করতে পারেন। অথবা 3 বেলা একটা পিট, 1 বেলা ল্যান্টাস বা গ্লারিন এভাবে শুরু করতে পারেন। অথবা এই প্রিমিক্স দিয়ে শুরু করতে চাইলে মিক্সচার দিয়ে ভালো কন্ট্রোল হয় না, একবার দেখবেন একবার শুরু হয়ে যাচ্ছে, ওঠানামা করতেছে। আমরা মিক্সচার প্রিফার করি না এন্ডোক্রাইনোলজিস্টটা, আমরা স্প্লিট করে দিই। কিন্তু দেখা ডায়াবেটিক যাচ্ছে, হতে গেলে যারা সিসিডি করে শুরু করে প্রথম স্লাইড দেয়, দেখতে বা পাচ্ছি না। রোগী দেখা নিতে চায় না, 3 বেলা 4 বেলা ইনসুলিন দিবে, এতবার প্রথমে নিতে চায় না। সেই ক্ষেত্রে হ্যালো, স্লাইড দেখতে পাচ্ছি না। সেটাই করছো, শুধু বেশি এরা করবে না। আচ্ছা শোনো, বয়স কত পাচ্ছ? লেখা আছে 2.5 বছর, 2.5 বছর শেষ। ঠিক আছে, কারণ পেশেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি, কাটিং যেগুলো আসছে। হ্যাঁ, তুই না লিখে তো হয়ে যাবে তো। লিখে দেখো, শিলি যে দিতে চাই না, লিখে রাখো স্টিচ দিতে চাই, লিখে রাখো। আচ্ছা, ঠিক আছে, ওষুধ দেওয়া হচ্ছে। হ্যাঁ, লিখছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনসুলিনের এটা বুঝছেন, এটা বুঝতে একটু সমস্যা, প্র্যাকটিস করতে করতে এটা বুঝে যাবেন। এটা একবারই বুঝবেন না। হ্যাঁ, ভাইয়া টু বাড়াবোটা থার্ড ওয়ান। কি বাড়াবো, মানে হ্যাঁ, পেশেন্টকে বলে দিব যে বাড়ানোর জন্য, যে সে মাপবে তো কিভাবে? বাড়াবাড়ি হচ্ছে +-2 বলে দেই, যে আপনারা আমাদের টার্গেট খালি পেটে 6 থেকে 8, ভরা পেটে 8 থেকে 10। মনে করেন একটা পেটে 6 ইউনিট দেওয়ার পরে 10-এর বেশি আছে, তাহলে আপনি 2 করে বাড়ায় দেবেন। রোগীদের ক্ষেত্রে 2 করে বাড়বেন, আপনি 4 করে, ফিজিশিয়ান হিসেবে আপনি 4 করে বাড়ায় দেবেন। আর সেক্ষেত্রে কিভাবে বাড়াবেন, মনে করেন খাবার পরে বেশি আছে, খাবার পরে বেশি থাকলে আপনি শর্ট অ্যাক্টিংটা বাড়াবেন। আর খালি পেট বেশি থাকলে, ফাস্টিং বেশি থাকলে আপনি ইন্টারমিডিয়েট বা লং অ্যাক্টিংটা বাড়াবেন। বুঝছেন? মনে করেন ফাস্টিং ব্লাড সুগার আসছে 12, আপনি ল্যান্টাস দিচ্ছেন হচ্ছে 8, তাহলে আপনি ল্যান্টাসটা বাড়ায় দিবেন, মানে লং একটা বাড়ায় দিবেন, তাহলে ফাস্টিংটা কমে যাবে। আর মনে করেন সকালে 16 দেওয়ার পরে, সকালে খাওয়ার পরে আসলো হচ্ছে আপনার 12, 16 জায়গায় পরের দিন আপনি 20 দিবেন, মানে 4 বাড়ায় দিবেন। রোগীদের ক্ষেত্রে বলবেন 2 বাড়ায় দিতে, বুঝছেন? এভাবে বাড়ায়। আচ্ছা, তাহলে ইনসুলিন নিয়ে এটা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন একদিনে। আমিও বুঝি না, আস্তে আস্তে প্রথম প্যাচ লাগতো কোনটা 2/3 দিব, কোনটা 1/3 দিব। যখন একটু প্র্যাকটিস করবেন বা ট্রেনিং করবেন বা কিছু রুগী দেখবেন, তখন আস্তে আস্তে বুঝে যাবেন এটা, বুঝছেন? এটা অনেকটা সাইকেল চালানোর মতো, সাইকেল যেমন চালায় চালায় শিখতে হয়, এরকম। আমি বলে দিলাম পেডালে পাড়া দিবেন, সামনে তাকাবেন, সোজা তাকায় থাকবেন, তাহলে তো হয়ে যাবে না, সাইকেল চালায় শিখতে হবে, এটাও প্র্যাকটিস করে করে শিখতে হবে। আচ্ছা, তাহলে ইনসুলিন ওরাল ড্রাগ সেটা গেল। আর জিডিএম এর ক্ষেত্রে আপনার টার্গেটটা জেনে রাখেন, গর্ভকালীন ডায়াবেটিস যখন আসবে, জিডিএম এ কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসে কিন্তু ওরাল ড্রাগ দেওয়া যায় না, মেটফর্মিন কন্ট্রা ইন্ডিকেটেড, আমরা দেই না, এন্ডোক্রাইনোলজিস্ট দেই না। তবে গাইনোকোলজিস্ট এখন দেয়, কারণ গাইনির পুরাতন বইপত্রে বা ডেভিডসনেও লেখা আছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে মেটফর্মিন দেওয়া যাবে। কিন্তু আমাদের এন্ডোক্রাইনের বড় বইতে গাইডলাইনে বলা আছে মেটফর্মিন ফিটাল প্রি ম্যাচুরিটি করে, এই জন্য দেওয়া যাবে না। এই জন্য আমরা এন্ডোক্রাইনোলজিস্টে কেউ দেই না। এখন তো মেডিসিন স্পেশালিস্ট গাইনি ওরা দেয়, ওরা তো বলে ডেভিডসনে লেখা আছে, তারপরে এখানে লেখা আছে, এখানে লেখা আছে, ওনারা দিলেও আমরা দেই না, আমাদের অনেক যুক্তি আছে কেন আমরা দিব না, এই জন্য আমরা দেই না, বুঝছেন? এক নম্বর হচ্ছে মেটফর্মিন দিয়ে ইনিশিয়ালি কন্ট্রোল হলে লাস্টের দিকে গিয়ে ডায়াবেটিস কন্ট্রোল হয় না। লাস্টের দিকে ইনসুলিনে যাওয়াই লাগবে, তাহলে আমরা আগেই চলে যাই, কেন আমরা একটু টেরাটোজেনিক বা কেন একটা বাচ্চার ক্ষেত্রে রিস্ক নিবো, বুঝছেন?
আর ম্যাটফর্মিনের ব্যাপারটা হচ্ছে প্রেগনেন্সিতে এত বেশি স্টাডি করা যায় না, প্রেগনেন্ট মাদারের উপর তো আপনাকে কেউ দিবে না। কিছু ইথিক্যাল ইস্যু আছে যে ম্যাটফর্মিন দিয়ে স্টাডি করে দেখতে এটা অ্যাডভান্স হয় কিনা, এই জন্য বেশি লার্জ স্কেলে স্টাডি করা যায় না, এই জন্য কিছু মানে সীমাবদ্ধতা থাকার জন্য এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে ম্যাটফর্মিন দেওয়া যাবে কিনা। গাইনোকোলজিস্টে দিয়ে দেয়, মেডিসিনে অনেকটা দিয়ে দেয়, কিন্তু আমরা এন্ডোক্রাইনোলজিস্টে দেই না। সেক্ষেত্রে আমাদের টার্গেট খালি পেটে 5.3 এর কম থাকতে হবে, বড় পেটে 6.7 এর কম থাকতে হবে। এই টার্গেটের মধ্যে না থাকলে আমরা ইনসুলিনে চলে যাই। ইনসুলিনে চলে যায় এবং পুরো প্রেগনেন্সি পিরিয়ড ইনসুলিন দিই, এবং মায়েদের বলে দিই বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে 90% ক্ষেত্রে ইনসুলিন লাগে না, সেই ক্ষেত্রে আমরা ইনসুলিন পরবর্তীতে বন্ধ করে দিতে পারবো। আর যাদের জিডিএম থাকে, গর্ভকালীন ডায়াবেটিস থাকে, তাদের পরবর্তী ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য তাদের পরবর্তী ফলো আপে থাকতে 3 মাস পর অনেকে দেখা যায় যে ডায়াবেটিস হয়ে গেছে যায় না, পুরাটাই থেকে যায়, মানে 10% ক্ষেত্রে। অনেকের আছে ভালো যায়, ইনসুলিন লাগে না, ওরাল ডায়াবেটিস কিছু লাগে না, কিন্তু পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার রিস্ক বেশি থাকে। ডায়াবেটিস যত রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এখানে দেখবেন যে একটা জিডিএম একটা রিস্ক ফ্যাক্টর, যাদের গর্ভকালীন ডায়াবেটিস থাকে তাদের পরবর্তীতে পার্মানেন্ট ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জিডিএমটা একটু বলে দিলাম, জিডিএম যদি কারো আসে আপনারা ইনসুলিনে চলে যাবেন, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। প্রেগনেন্সিতে সেম সব ধরনের ইনসুলিনে দেয়া যায়, তবে হচ্ছে আপনার লং অ্যাক্টিং ইনসুলিন ল্যান্টাস রিসেন্টলি অ্যাপ্রুভাল পাইছে, আগে বলতে শুধু লেভিমিড দেওয়া যাবে। শর্ট অ্যাক্টিং সবগুলোই দেওয়া যাবে, অ্যাক্টিভিডও দেওয়া যাবে, ম্যাক্সিলিন আরো দেওয়া যাবে, তারপরে হচ্ছে আপনার নবরপিডও দেওয়া যাবে। কিন্তু লং অ্যাক্টিং এর ক্ষেত্রে ইনসুলিটার দেওয়া যাবে, মানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। আর লং অ্যাক্টিং এর ক্ষেত্রে শুধু আগে লেভিমিড অ্যাপ্রুভাল পাইছিল, এখন হচ্ছে ল্যান্টাস যেগুলা মানে গ্লার্জিনও হচ্ছে অ্যাপ্রুভাল পাইছে, মানে ল্যান্টাসও দিতে পারবেন, নবরপিডও দিতে পারবেন, অ্যাক্টিভিডও দিতে পারবেন, ইনসুলিটারও দিতে পারবেন। বুঝছেন? আর কিছু বুঝার আছে এই ক্ষেত্রে? তাহলে আমি ইয়াতে চলে যাবো, ডায়াবেটিস আর কিছু কমপ্লিকেশন এন্ডুরে আপনারা পান, হাইপোগ্লাইসেমিয়া আর হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলাস স্টেট, বা আগে যেটা নাম ছিল ডায়াবেটিক কিটোএসিডোসিস, ডিকে নামটা একটু চেঞ্জ করছে, এখন এইচএস করছে, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলাস স্টেট। এটা এগুলো হচ্ছে আপনার ইন্ডোরে বা ডায়াবেটিকের বা এন্ডোক্রাইন ইমার্জেন্সি চলে যাবে। ইনসুলিন নিয়ে আর কিছু বলতে হবে? বুঝার কোনো কিছু থাকলে বলতে পারেন। পরবর্তীতে না বুঝলে আমাকে এই যে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে নক দিতে পারেন, বা আপনার সিনারিও বেস একটু ইয়া করেন, তাহলে আরো ভালো বুঝবেন যে রোগী ডায়াবেটিস নিয়ে আসছে এত, তো এখন আমরা কি করবো, কিভাবে ইনসুলিন শুরু করবো, এটা আরো বুঝতে আপনার ভালো হবে। পরবর্তীতে আপনি ট্রেনিং করেন বা রুগী দেখেন, দেখতে দেখতে এটা আপনারা বুঝে যাবেন। এটা একদিনে আসলে বা একটা ক্লাসে হবে না, আপনার বেসিকটা একটু জেনে রাখলে ইনসুলিন কি ধরনের আছে, ইনসুলিন কিভাবে কাজ করে, শর্ট অ্যাক্টিং কি, লং অ্যাক্টিং কি, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কি, কোনটা খাওয়ার আগে পর দিতে হয়, কোনটা পরে দিতে হয়, কোনটা 5 মিনিটে কাজ করে, কোনটা আধা ঘন্টায় কাজ করে, এটা জানা থাকলে আপনাদের ইনসুলিন বেসিকটা না জানা থাকলে তো ইনসুলিন শুরুই করতে পারবেন না, অনেক কিছুই বুঝবেন না। এক্ষেত্রে অনেকে অনেকে সিসিটি করে, সিসিটি করলে ভালো। সিসিটি করে যে বিশেষজ্ঞ হয়ে যাবেন এটা না, একটু আইডিয়া থাকবে ইনসুলিন সম্পর্কে, একটু আইডিয়াটা থাকে। কিন্তু বাংলাদেশে যে ব্যাপারটা হয়েছে সিসিটি করে সবাই বিশেষজ্ঞ হয়ে যায়, যে সিসিটি করার সে হচ্ছে ডায়াবেটিস এর বড় বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিস্ট থেকে বড় বিশেষজ্ঞ, মাত্র 10-15টা ক্লাস করে। বুঝছেন? এটা প্রথমে মানে ওরা শুরু করছিল যেহেতু এন্ডোক্রাইনোলজি যেহেতু কম, একটা একটা আইডিয়া দেওয়ার জন্য, বা গ্রামে গঞ্জে যেন রোগীর একটা আইডিয়া পায় বা ডাক্তার একটা রোগীদের ট্রিটমেন্ট দিতে পারে এই জন্য। আচ্ছা যাই হোক, সিসিটির সাথে সংঘর্ষে যাচ্ছি না, সিসিটি করা থাকলে ভালো, ইনসুলিন বেসিক আইডিয়া আপনারা পাবেন, নাহলে তো ইনসুলিন আপনারা শুরুই করতে পারবেন না বা দিতেই পারবেন না। তো আমি ক্লাসে একটু বোঝানোর বা বলার চেষ্টা করলাম। পরে সে হাইপোগ্লাইসিমিয়া, ভাই এটা একটা। অনলাইন এখন তো সিসিডি ভাই অনলাইনে হচ্ছে করা যায়, ওইটা করে কি তেমন কোনো লাভ আছে হ্যাঁ করলে মানুষের কি? যে হ্যাঁ করলে এরকম একটা বেসিক একটা আইডিয়া পাবেন ইনসুলিন সম্পর্কে, আমি যেরকম বললাম না, ওরা এরকম দশ আচ্ছা আচ্ছা, পনেরোটা ক্লাস নেবে, একটা বেসিক আইডিয়া পাবেন। এটা যে আপনার মোটামুটি মানে খুব যে একবার এন্ডোক্রাইনালিস্ট হয়ে যাবেন এরকম মানে না, তবে একটা চালায় ইনসুলিন নেওয়া যায় আর সম্পর্কে কি। হ্যাঁ একটা আইডিয়া পাবেন, কিভাবে ইনসুলিন শুরু আচ্ছা, করতে হয়, কিভাবে দিতে হয়। আমি যেগুলো বললাম না এগুলো, আরো কিছু ক্লাস টাস আর ভাই একটু আপনি আরো কি আলাদা কোনো বিস্তারিত ওয়ার্কশপ করান, মানে হচ্ছে এন্ডোক্রাইনোলজির ওয়ার্কশপ উপর আমি তাহলে করেছি, 3টা এগুলা করতে ওয়ার্কশপ করেছি, পারতাম। এখন আর সময় পাই না, এখন আর করাই না। ওই ক্লাসগুলো আমার রেকর্ডেড আছে। হ্যাঁ আপনারা যদি ওইগুলো চান ওই অ্যাক্সেস পাওয়া গ্রুপে যাবে অ্যাড করে কিভাবে? দিলে, ফেসবুক গ্রুপে আর কি রেকর্ডেড করা, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওইটার একটা চার্জ ছিল, আমি প্রয়োজনে কমায় সময় রেখে আপনাদের অ্যাড করে দিব না, 2000 বা আচ্ছা 2500 আমাদের একটু অ্যাড করে দিলে ভালো অ্যান্ডোক্রাইনের হতো। উপরে 20টা ক্লাস। ওইটা এটা করলে আপনার সিসিটি থেকে ওইটা ভালো হবে। ওইটা আমি তখন একেবারে বই থেকে নোট করে ভালো করে একেবারে আমাদের বই থেকে নোট করে সুন্দর করে ইয়া করে এটা ক্লাস দিচ্ছি, এবং এটা ভিডিও আছে 20টার মতো ভিডিও, আপনি যদি একটা একটা করে দেখেন এক এক দিনে, তাহলে আপনি এন্ডোক্রাইনের মোটামুটি বা ডায়াবেটিসের সব ট্রিটমেন্টই দিতে পারেন। হ্যাঁ ওইটাতে ইয়ে করতে পারলে ভালো হতো আর কি আমাদের। আচ্ছা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওইটা যে চার্জ ছিল একটা, এটা কমায় ধরে আপনাদের যারা ইন্টারেস্টেড থাকেন অ্যাড করে দিব ওখানে। আচ্ছা এটা আপনার তো ফেসবুক হোয়াটসঅ্যাপ লাইভে নাম্বারটা করা একটু ক্লোজ ইনবক্সে গ্রুপে, দিয়ে দেন। ভিডিওগুলো এখনো আছে, মানে ওইটাতে গেলেই দেখতে পারবেন, ভিডিওগুলো দেখলেই আপনার একটা আইডিয়া হবে। ভাই আপনার আচ্ছা হোয়াটসঅ্যাপ হাইপোগ্লাইস নাম্বারটা একটু এই চ্যাট বক্সে লিখে দেন ভাই।
আমার তো ওই গ্রুপেই তো পাবেন, আপনারা যে গ্রুপে অ্যাড আছেন না, ওখানে দেখবেন মাজহারুল হক তানিম বা ডক্টর আচ্ছা, ঠিক আছে, তানিম ঠিক আছে। এরকম পুরো নামে হোয়াটসঅ্যাপে আছে। ওই গ্রুপে তো ঠিক আছে। আমরা সবাই আছি, যারা মেন্টর আছে হ্যাঁ, ওখানে। হ্যাঁ। আমার নাম, আমি হোয়াটসঅ্যাপে আমার নাম সংক্ষেপে ডাক্তার তানিম লেখা মনে হয়, বা মাজহারুল হক তানিম যেটা থাকতে পারে ওইখান থেকে নক দিলেই হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হাইপোগ্লাইসেমিয়া চলে যাই। হাইপোগ্লাইসেমিয়া বলবো আমরা যখন 3.9 এর নিচে চলে আসে, তখন এটাকে বলবো আমরা হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে দুই ধরনের আছে, একটাতে পেশেন্ট কনসাস থাকে, একটাতে আনকনসাস হয়ে যায়। যেটা কনসাস থাকে এটাকে বলে মাইল্ড, আর যেটা আনকনসাস হয়ে যায় এটা সিভিয়ার। কনসাস থাকলে তো আপনি চিনি মিষ্টি মধু এগুলো খাওয়াতে পারবেন, অনেক সময় বলে চিনি গুলো খাওয়াই দিতে বা বাক্তালে হচ্ছে আপনার মধু টধু ঘষে দিতে, তাহলে রোগী কনসাস হয়ে যায়, পরে খাবার দাবার দিলে ঠিক হয়ে যায়। আর যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার আইভি ফ্লুইড দিতে হয়, নিউট্রিডেন্ট 5%, 50% ডেক্স, এটা আইভি হয়। হ্যাঁ, যখন সিভিয়ার কখনো হাইপোগ্লাইসেমিয়া যখন আমরা বলি, যখন এসিস্টেন্সি লাগে মানে হচ্ছে আইভি ফ্লুইড লাগে, এটাকে বলো সিভিয়ার। আর যখন রোগী কনসাস থাকে এটাকে বলো মাইল্ড। হ্যাঁ, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট। এরকম আসলে আপনার রোগী সজাগ থাকলে চিনি মিষ্টি খাওয়াই দিবেন, মানে ম্যানেজমেন্ট সহজ আর কি। আর অজ্ঞান থাকলে নিড্রেক দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আবার 15 মিনিট পরে ব্লাড সুগার দেখবেন উন্নতি হয়েছে কিনা। আর এরপরে অনেকের আছে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, এটা আর উঠে না, সেই ক্ষেত্রে ভর্তি দেওয়া লাগে। ভর্তি দিয়ে আমরা 5% দিয়ে 10 ড্রপস চালায় রাখি সারাদিন 24 ঘন্টা। আর সেই ক্ষেত্রে দেখতে হয় কেন হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। হাইপোগ্লাইসেমিয়া হইলো আপনি চিনি খাওয়াই দিলেন, রোগী ভালো হয়ে গেল, চলে গেল, পরের দিন আবার হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসলো, তাহলে তো হইলো না। সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার কারণ হচ্ছে যদি ইনসুলিনের ডোজ বেশি হয়ে যায়, বা ইনসুলিন দিয়ে রোগী না খায়, ইনসুলিন দিয়ে রোগী ঘুমায় যায় বা নামাজ পড়তে চলে যায়, গোসল করতে চলে যায়, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এই জন্য ইনসুলিন দেওয়ার সময় রোগীদের বলে বলে দিতে হয়, ইনসুলিন দিয়ে অবশ্যই 10-15 মিনিটের মধ্যে কিছু খাবেন, ইনসুলিন দিয়ে অন্য কাজ করবেন না, নামাজ পড়তে চলে যাবেন না, গোসল করতে চলে যাবেন না, তাহলে হাইপোগ্লাইসেমিক হয়ে যেতে পারে। আর ক্ষেত্রে বড় মানুষদের ক্ষেত্রে যারা খাবার দাবার কম খেতে পারে বা নশে ভমিটিং থাকে, তাদের ক্ষেত্রে হাইপো হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যাদের সিকেডি থাকে, ক্রিয়েটিন বেশি থাকে, তাদের ক্রিয়েটিন বেশি থাকার জন্য ইনসুলিনটা বডি থেকে এক্সক্রিশন হতে পারে না, বের হতে পারে না, যে ইনসুলিনটা আপনি দিলেন সেটা আপনার বডিতে একবারে বেশি কাজ করে হাইপোগ্লাইসেমিয়া করে দেয়। এই জন্য সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিন ডোজ কমাই দিতে হয় বা অল্প অল্প করে বাড়াইতে হয় বা অল্প করে দিতে হয়। যখন আমরা ইনসুলিন শুরু করি তখন আমরা জিজ্ঞেস করি যে রোগীর সিকেডি আছে কিনা, যখন দেখি তখন তো ক্রিয়েটিন দেখি। অনেক সময় আমাকে আবার দা ফোনে বলে যে ভাই একটা পেশেন্ট আসছে, রোগীর ব্লাড সুগার এত, ইনসুলিন শুরু করবো, কিভাবে শুরু করবো? তখন আমি বলি ক্রিয়েটিন ভালো আছে, সিকেডি আছে, কারণ জানতে হয়, কারণ তখন বেশি ডোজ আবার হাইপো হয়ে যাবে। এটাই হাইপোগ্লাইসেমিয়ার কারণ খুঁজতে আমরা সিকেডি আছে কিনা, ক্রিয়েটিন, সিএলডি আছে কিনা এটা দিই। সিএলডি থাকলেও এরকম ইনসুলিন এক্সক্রিশন হতে পারে না, বডি থেকে হাইপো হয়ে যায়। আর হচ্ছে খাবার দাবার খাইতে পারতেছে কিনা, বয়স্ক মানুষ কিনা, দেখা যায় 70, 80, 100 বছরের মানুষ, ইনসুলিন দিয়ে দিলাম খাইতে পারলো না, হাইপো হয়ে গেল, এটা আর কি, এটা হচ্ছে প্রিভেনশন। আর একটা হচ্ছে প্রিভেনশন করার জন্য যেন হাইপোগ্লাইসেমিয়া না, আমরা ফ্রিকোয়েন্ট স্মল মিল, আপনি 2-3 ঘন্টা পর পর অল্প অল্প করে খাবেন। 2-3 ঘন্টা পর রোগী বলে আপনি মুড়ি খেতে পারবেন, ল্যাকটোজ বিস্কিট খেতে পারবেন, ফলের মধ্যে মধ্যে আপেল পেয়ারা নাশপাতি যেগুলো মিষ্টি ফল না পাংশি ফল, এগুলো খেতে পারবেন। 2-3 ঘন্টা পর পর খাবেন, বিশেষ করে রাতে শোয়া আগে কিছু খেয়ে ঘুমাবেন। রাতের খাবার 9টায় খেলে 12টার দিকে আবার কিছু খেয়ে ঘুমাবেন, তাহলে আপনার হাইপোগ্লাইসেমিয়া হবে না। বুঝছেন, হাইপোগ্লাইসেমিয়া এতটুকুই, বেশি কিছু নাই। পরে আমরা হাইপারগ্লাইসেমিক হাইপার। 5% ডিএনএস এর সাথে কি আমরা ওই যে ইনসুলিন অ্যাড করে দিব, না 5% ডিএনএস প্লেনটা না চলবে? না ইনসুলিন, না ইনসুলিন অ্যাড করবো কেন, ওনার তো হাইপ হয়ে গেছে, আমরা গ্লুকোজ দিয়ে সুগার বাড়াচ্ছি। আর যদি ইনসুলিন অ্যাড করে দিই তাহলে নিউট্রালাইজ হয়ে গেল, এটা নিউট্রালাইজ করে তো দেওয়ার দরকার নেই, যেহেতু এটা হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট। আমরা ইনসুলিন অ্যাড করে দিব না, মানে নিউট্রালাইজ করে দিব না, শুধু ডিএনএস। পরে ব্লাড সুগার আমরা বলি 16 বেশি আসলে তখন বন্ধ করে দিবে, রোগী যে কনসেপ্ট খেতে পারে বা ব্লাড সুগার বইপত্রে বলা আছে 16 বেশি বা 10 বেশি আসলে আপনি বন্ধ করে দিতে পারেন ডিএনএস। সেক্ষেত্রে ইনসুলিন তো দেওয়ার দরকার নাই। আর রোগী যদি না খেতে পারে, আপনার প্ল্যান থাকে ডিএনএস তারা কন্টিনিউ করবেন, হাইপোগ্লাইসেমিয়া নাই, সেই ক্ষেত্রে আপনি ইয়া দিতে পারেন। নিউট্রিডেক্স আমরা কয়বার দিতে পারবো ভাইয়া পেশেন্টের যদি সিভিয়ার আনকনসিয়াস থাকে? ছয়বার এরকম কিছু নাই, আপনি একবার হাইপ হয়ে গেলে পরের বার আবার দিতে পারেন। দুইবারের বেশি যদি লাগে না, আমরা দেখি লাগে না, পরে তো ব্লাড সুগার বেড়ে যায়, পরে আমরা ডিএনএস দিয়ে রাখলেই হয়। আপনি যেটা বলেন কয়বার দিতে পারবেন, এটা আমরা কমই পাবো, একবার দিলাম হাইপো থেকে উঠলো, আবার হাইপো হয়ে গেল, সেক্ষেত্রে তো আমরা ডিএনএস দিয়ে রাখি, হাইপো যেন না হয়, আবার হাইপো গেলে আবার ডিএনএস দিতে পারবেন। হ্যাঁ, কয়বার দেওয়া যায় এরকম কিছু নাই আসলে বইপত্রে, বা আমার মুখের দেখতে হবে, কিন্তু এরকম হয় না যে বারবার দেওয়া লাগছে। সেক্ষেত্রে আমরা একটু যদি তখন কনসিয়াস হয়ে যায়, খাবার খেতে বলি বা ডিএনএস দিয়ে রাখি, তখন তো আর ইয়া হয় না, তার হাইপো হয় না। ডিএনএস এর ডোজটা কেমন হবে, মানে কত ড্রপ ও পার দিয়ে মিনিটে, আমরা কত এক কত লিটার মিলি? দিয়ে রাখি, 1 লিটার হচ্ছে আপনার 10 ড্রপস বা 15 ড্রপসে, 10 ড্রপসে দিলে 1 ঘন্টা ডিএনএস দিলে 24 ঘন্টা চলবে, যেন হাইপোটা যেন না হয়, আবার যেন হাইপো না হয় রিপিটে। আর ওই যদি খাবার খেতে পারে, মুখে খেতে পারে, তখন তো আর এটাও লাগে না, তখন তো রোগী নর্মালি খায়, তখন যে ব্লাড সুগার বেড়ে যায়, রোগী যখন হাইপো থেকে উঠে আবার খাওয়া শুরু করে, তখন দেখা যায় আবার 16-17 হয়ে যায়। তখন আগে যদি ইনসুলিন পেতো, তখন আবার ইনসুলিনটা আস্তে আস্তে পরের দিন থেকে শুরু করতে হয়।
বুঝছেন? বুঝছি ডায়েটটা সম্পর্কে একটু মানে কি কি খেতে পারবে বা কি কি খাবে না এটা একটু বললাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডায়েটটা হচ্ছে আমরা বলি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবে, সিম্পল কার্বোহাইড্রেট খাবে না। সিম্পল কার্বোহাইড্রেট যেমন ভাত, তারপর চিনি, মিষ্টি, এগুলো কি হয়, গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে হাই, খাওয়ার সাথে সাথে রক্তে মিশে যায়। এই জন্য বলে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রুটি খাবে, অথবা লাল আটার রুটি, লাল চালের ভাত, এগুলো খাবে, বা মুড়ি, ভুট্টা, এগুলো খেতে পারবে। এগুলা এগুলা খেলে হচ্ছে এগুলা রক্তে আস্তে আস্তে মিশবে। একসাথে বেশি কার্বোহাইড্রেট খাবে না, চিনি মিষ্টি খাবে না। আর 2-3 ঘন্টা পর অল্প লাল অল্প করে খাবার চালের দাবার খাবে। লাল চালের ইম্পর্টেন্সটা কি? লাল চালের ইম্পর্টেন্স হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স লো, এটা রক্তে আস্তে আস্তে মিশে। হ্যাঁ, সাদা চাল যেমন, ভাত যেমন রক্তে খাওয়ার সাথে সাথে মিশে যাবে এবং ব্লাড সুগার দ্রুত বাড়াবে, লাল চালে থাকে ফাইবার বেশি থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলে এটাকে, যেটা গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে লো, লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এটা রক্তে আস্তে আস্তে মিশবে এবং ব্লাড সুগার বাড়বে না। এখন আমি যদি ভাত খাই উঠি 1 প্লেট, আমার এটা তাড়াতাড়ি রক্তে মিশে যাবে এবং ব্লাড সুগার তাড়াতাড়ি 16-17 করবে। কিন্তু আমি লাল আটা রুটি যদি খাই, আর অনেক সময় রুগীরা জিজ্ঞেস করে রুটিও তো কার্বোহাইড্রেট, ভাতও কার্বোহাইড্রেট, অনেকে বলে একই জিনিস, তাই রুটি কেন খাবো? রুটি খাওয়ার ইম্পর্টেন্ট হচ্ছে রুটি হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আস্তে আস্তে রক্তে মিশবে, রুগীদের এটা বুঝতে হবে। আর হচ্ছে রুটি যেমন আপনি পরিমাণ মতো একটা দুইটা খাইতে পারেন, ভাত খাইতে বসলে তো আপনি 1 প্লেট ভাত, 2 প্লেট ভাত, 3 প্লেট ভাত খাবেন, ভর্তা দিয়ে খাবেন, ডাল দিয়ে খাবেন, মাছ দিয়ে খাবেন, মানে মানে অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে। আর রুটিতে আপনি লিমিটেড খাইতে পারেন, একটা দুইটা কমায় খাইতে পারেন, মাইপে খাইতে পারেন। ভাতে কিন্তু এরকম বেশি মাপা যায় না, বা রুগীরা বাঙালি যেটা ডায়েট আর কি, বসতে খাইতে বসলে তো আর মেপে খায় না বা কমায় খায় না। এই জন্য এটা হচ্ছে রুটি আর ভাতের ইম্পর্টেন্স, আর হচ্ছে লাল আটা বা লাল চালের ইম্পর্টেন্স। গ্লাইসেমিক ইন্ডেক্স, নর্মাল আটা বা নর্মাল চাল হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, তাড়াতাড়ি রক্তে মিশে যায়। লাল আটা, লাল চাল হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স। বুঝছেন? বুঝাইতে পারবেন এখন? জি ভাই, ভাই রুটি কয়টা করে খেতে পারবে দিনে? ও, এটা তো হচ্ছে ইয়ে আছে, ক্যালোরি ভ্যালু আছে, মানে বডি ওয়েট অনুযায়ী ক্যালোরি হিসাব করে দেয়, 1200, 1400, 1800, এগুলো হচ্ছে ডায়েটিশিয়ানটা করে দেয়। আপনি অ্যাভারেজ বলে দিবেন, একটা বা দুইটা বেশি খাবে না রুটি। পাতলা রুটি হলে 3টাও খাইতে পারে, মানে কারো এটা কম খাবে, এটা আর কি রাফ হিসাব। এটা আলাদা একেবারে ক্যালোরি হিসাব আছে, যে কত কেজি বডি ওয়েট হলে কতটুকু ক্যালোরি খাবে, এটা আমরা করি না, এটা ডায়েটিশিয়ানটা করে, বুঝছেন? এটা ডায়েটিশিয়ানদের কাজ। এটা আমি করি না, আমি পারিও না, যেটা বললাম। আমরা এভারেজে বলে দিই, আপনি সকালে 2টা রুটি খাবেন, রাতে 2টা রুটি খাবেন, ভাতটা কম খাবেন, 2 চামচ ভাত খাবেন, তরকারি ডাল সবজি বেশি খাবেন। এটা হচ্ছে রাফ বলে দেয় আর কি, রাফ ডায়াবেটিক ডায়েট। আর একেবারে অ্যাকচুয়াল ডায়েট দিতে গেলে তো ডায়েটিশিয়ান লাগবে, বুঝছেন? আমরা প্রয়োজনে বলি আপনি ডায়েটিশিয়ান দেখায় নেন। আমার সাথে যেমন এখন ডায়েটিশিয়ান থাকে, বলি ওনাকে দেখায় নেন, ওই ম্যাডাম আপনাকে বুঝাই দিবে। তাহলে উনি ডিটেলস বিস্তারিত একবারে কত গ্রাম কত কি খাবে সব বুঝাই দেয়, ওইগুলা তো আমি পারি না, বুঝছেন? রাফলি বলে দিবেন, একটা বা দুইটা রুটি খাবে, সবজি তরকারি ডাল বেশি খাবে। আচ্ছা, ডায়াবেটিস নিয়ে আরো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই ডিকে কমপ্লিট। তারপরে আমি যে, হ্যাঁ, ডিকে। ডিকে তে যাই। ডিকে হ্যাঁ, ডিকে বা হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলাস স্টেট, এটা ডিকে এখন আমরা বলি না, এটা হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলাস স্টেট বলা হয়। কিছু কারণে এটা নামটা চেঞ্জ করছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, কারণ কিটোএসিডোসিস না হয়েও হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলাস স্টেটে যেতে পারে, এই জন্য হয়তো বিজ্ঞানী নামটা চেঞ্জ করছে। এটা কিছু ক্রাইটেরিয়া আছে, তো কখন আমরা হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলাস স্টেট বলি, যেমন প্লাজমা গ্লুকোজ 33-এর বেশি হয়, 33 মিলিমোল। আর হচ্ছে অসমোলারিটি, সেরাম অসমোলারিটি যদি 320-এর বেশি হয়, এটা লেখা আছে, এটা ছবি তুলে পাঠিয়ে দেবো, মুখস্থ করতে হবে না। পিএইচ যদি 7.3 এর বেশি হয়, বাইকার্বনেট 15-এর বেশি হয়। আর কিটোন বডি পজিটিভ থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে, ইউরিনারি কিটোন বডি, বুঝছেন? হ্যাঁ, এটা এরকম যদি থাকে ব্লাড সুগার, সেক্ষেত্রে আমরা মনে রাখবেন ব্লাড সুগার যদি খুব হাই থাকে এবং রোগীর কিছু সিমটম থাকে, রোগীর ডিহাইড্রেশন থাকে, অল্টার্ড কনসাসনেস থাকে, আপনার হচ্ছে কোষ্ঠমেল ব্রেদিং এর মতো শ্বাসকষ্টের মতো হইতে থাকে, মানে কিছু নিউরোলজিক্যাল ফিচার থাকে, সিজারের মতো খিচুনির মতো হইতে থাকে। আর ব্লাড সুগার যদি খুব হাই দেখেন, তাহলে বুঝবেন উনি হয়তো ডিকের দিকে চলে গেছে। সেই ক্ষেত্রে আপনার ডিকের ম্যানেজমেন্টের দিকে চলে যেতে হবে। ম্যানেজমেন্টে বলে, ম্যানেজমেন্টটা খুব সোজা, মেইনলি হচ্ছে ফ্লুইড দিতে হবে। আইভি ফ্লুইড যদি আপনি দেন, সেই ক্ষেত্রে ফ্লুইড অফ চয়েস হচ্ছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন যদি আপনি দেন, যে অসমোলারিটিটা যে বেড়ে গেছে, সেই অসমোলারিটিটা ডাইলিউট হয়ে যাবে বা কমে যাবে, এবং যে কিটোন বডি চলে আসছে ইউরিনে, এটা ওয়াশ আউট হয়ে যাবে। আপনি এটা ডিকের ম্যানেজমেন্টে বলে 4টা কি পয়েন্ট বলে, একটা আইভি ফ্লুইড, ফ্লুইডটা হচ্ছে সবার আগে ক্রুশিয়াল ম্যানেজমেন্ট। পর হচ্ছে আইভি ইনসুলিন, হ্যাঁ, আইভি আমরা এত বেশি ব্লাড সুগার বেড়ে গেছে এরকম আইভি ইনসুলিন দিই। আর ইলেকট্রোলাইট কারেকশন, ইলেকট্রোলাইট হচ্ছে মেনলি এখানে থাকে হচ্ছে আপনার হাইপার ক্যালেমিয়া থাকে, হাইপার ক্যালেমিয়াটা কারেকশন করতে হয়। আর অনেক সময় আবার ট্রিটমেন্ট দিতে গেলে, যে আমরা বেশি ট্রিটমেন্ট করতে গেলে হাইপোক্যালেমিয়া হয়ে যায়, মানে দুইটাই হতে পারে, তাহলে হাইপার হাইপো দুইটাই হতে পারে। আর সোডিয়ামেরও কিছু ইমব্যালেন্স হতে পারে, অনেক সময় বেশি সোডিয়াম দিলে হাইপার নাইট্রেমিয়া হয়ে যেতে পারে। এগুলো মাথায় রাখতে হবে, মানে তাহলে আইভি ফ্লুইড, ফ্লুইড কারেকশন, আইভি ইনসুলিন, ইনসুলিন মানে ব্লাড সুগার কমানো, আর ইলেকট্রোলাইটের ব্যালেন্স করা, ইলেকট্রোলাইট কারেকশন। আর একটা হচ্ছে কজ, কি কারণে আপনার ডিকে হইলো বা হাইপারগ্লাইসেমিক হাইপার স্টেট হলো, সেটা
আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করা। অনেক সময় দেখা যায় ইনফেকশনের যে কোনো ইনফেকশনের জন্য, মনে করেন ইউটিআই বা যে কোনো ব্লাড ইনফেকশন বা যে কোনো ইনফেকশনের জন্য আপনার এরকম ডিকের দিকে চলে যায় রুগীরা, বা ব্লাড সুগার অনেক বেশি বেড়ে যায়। আপনারা জানেন যে কোনো ইনফেকশন হলে ব্লাড সুগার শরীরে বেড়ে যায়। সেই ক্ষেত্রে ইনফেকশন থাকলে সেটা আইডেন্টিফাই করে সেটার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে এই চারটা কি পয়েন্ট, আপনারা এরকম রোগী পাইলে, উপজেলায় পাইলে আগে প্রথমেই নর্মাল স্যালাইন লাগাই দিন না, একটা রানিং দিয়ে আপনারা চাইলে রেফার করে দিতে পারেন বা ভর্তিও রাখতে পারেন যদি যদি রেফার হতে না চায়। সেই ক্ষেত্রে ফ্লুইডটা কিরকম হবে, ফ্লুইডটা হচ্ছে নর্মাল স্যালাইন হচ্ছে আইডিয়াল, আইডিয়াল ফ্লুইড হচ্ছে নর্মাল স্যালাইন। হ্যাঁ, 30 ডায়রিয়া হচ্ছে বাবার। হ্যাঁ, আগে অনারে ভর্তি ছিল, এখন এটা ট্রিটমেন্ট আবার ফোনে বলে দিলাম। ওরা হাসপাতাল থেকে প্রায় 3-4 বার ধরে আমাকে ফোন দিচ্ছিল, আমি ক্লাস নিচ্ছি দিয়ে ধরতেছিলাম না। এই আর কি, ধরো ডিকে আসলে প্রথমে ফ্লুইড দিতে হবে, 1 লিটার নর্মাল স্যালাইন রানিং দিবেন। আর ফ্লুইড দিতে গেলে আগে দেখতে হবে ওনার ক্রিয়েটিন ভালো আছে কিনা, রেনাল ফাংশন ভালো আছে কিনা, ইউরিন আউটপুট আছে কিনা, ক্রেবস আছে কিনা, বুঝছেন, ফ্লুইড ওভারলোড হচ্ছে কিনা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই রোগীকে যখন আমি ইয়া দিতে বললাম রানিং 1 লিটার নর্মাল স্যালাইন, আমি জিজ্ঞেস করছি ওনার ক্রিয়েটিন ভালো আছে কিনা। ওনারা বললো ক্রিয়েটিন করা নাই, আমি বললো ক্রিয়েটিন করতে দেন, ইলেকট্রোলাইট করতে দেন, রুটিন পরীক্ষা গুলা করতে দেন, বুঝছেন। আবার ফোনে ট্রিটমেন্ট দিয়ে দিলাম, কালকে সকালে গিয়ে আমি দেখবো। তাহলে ওনাকে মেইন ম্যানেজমেন্ট হচ্ছে ফ্লুইড দিতে হবে, নর্মাল স্যালাইন দিতে হবে। পরের ম্যানেজমেন্ট হচ্ছে ইনসুলিন দিতে হবে। ইনসুলিনটা এবার কিভাবে দিবেন, সেক্ষেত্রে ইনসুলিনটা আমরা আইভি দিই, হ্যাঁ, ড্রিপে ড্রিপে দিই বলি। সেক্ষেত্রে যেটা আইডিয়ালি আইসিইউতে বা এইচডিইউতে বা বারডেমে যেটা করে মাইক্রো বুরেটে দিতে হয়, যে 50 ml নর্মাল স্যালাইনের মধ্যে 50 ইউনিট ইনসুলিন দিয়ে একটা মাইক্রো বুরেট বানায়, এটা ডায়ালে দেয়। এটা আইসিইউ ট্রিটমেন্ট, এদের একটা প্রটোকল আছে যে কত কত ব্লাড সুগার থাকলে কত ডায়ালে দিবে। কিন্তু উপজেলায় তো আপনারা এটা দিতে পারবেন না, এবং অনেক ওয়ার্ডেও এটা নাই। আমি ইসলামী হাসপাতাল চেম্বার করে ওইখানে মাইক্রো বুলেটে দিতে পারে না, নার্সরা পারে না, বা ওইটার সিস্টেম নাই। সেই ক্ষেত্রে আমরা কি করি, এম্পিরিক্যালি আপনার আইভি ইনসুলিন দিতে গেলে আমি এই রোগীটার যে ক্ষেত্রে যেটা 1 লিটার নর্মাল স্যালাইন দিতে নেই, 1 লিটার নর্মাল স্যালাইনে 16 ইউনিট, সরি, পরের লিটার নর্মাল স্যালাইন 16 ইউনিট একটা বিট দিয়ে দিতে বলছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন। এটা 10 ড্রপসে যাবে, 2 ঘন্টা পর ব্লাড সুগার দেখবে, ব্লাড সুগার 16 কমে নেমে আসলে এই ড্রিপটা বন্ধ করে দিবে। এইভাবে আমরা প্র্যাকটিক্যালি ডিকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওয়ার্ডে আইভি ইনসুলিন দিতে পারি। হ্যাঁ, আইভি তো আমরা ইউজুয়ালি জানেন, আপনার নর্মাল স্যালাইন দেই না, আপনারা জানেন নিউট্রালাইজিং ডোজে ডিএডিএনএস এর সাথে দেই। প্রতি লিটার ডিএডিএনএস কে নিউট্রালাইজ করতে 16 ইউনিট আমরা একটা বিট দেই। কিন্তু এই ক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইনে দিলাম, কেন দিলাম, কারণ ওনার তো ব্লাড সুগারটা এক্সেস আছে, এটাকে আমার কমাইতে হবে। এখন যদি আমি ডিএডিএনএস এর নিউট্রালাইজ করে দিই, এটা তো তাহলে ডি এর মধ্যে যতটা নিউট্রালাইজ আছে ওইটাকে নিউট্রালাইজ করে ফেলে, তাহলে রোগীর ব্লাড সুগার তো আর কমবে না, নিউট্রাল থাকবে। এই জন্য আমরা নর্মাল স্যালাইন ইনসুলিন দিয়ে এটা কমানোর চেষ্টা করতেছি, বুঝছেন। এই রোগীর ক্ষেত্রে বললাম দিলাম 1 লিটার নর্মাল স্যালাইন রানিং দিতে, পরের লিটার নর্মাল স্যালাইনে 2 ইউনিট একটা বিট, এটা নর্মাল স্যালাইন আইভি 10 ড্রপস দিতে। আর 2 ঘন্টা পর পর ব্লাড সুগার দেখবে 10 কমে নেমে আসলে তখন ডিকে রিজলভ হয়ে যাবে অনেকটা, আর হচ্ছে আপনার ব্লাড সুগার কমে আসবে। আর এই রোগীটার ক্ষেত্রে দেখেন 30 ব্লাড সুগার নিয়ে আসে, তার ক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা করব, আমরা তো ব্লাড সুগার করবে গ্লুকোমিটার দিয়ে আপনার 4 বেলা, সকালে খাওয়ার আগে, সকালে। আর সেই ক্ষেত্রে এখন আমরা তো আইভিতে ইনসুলিন ড্রিপে দিচ্ছি, 2 ঘন্টা পর পর ব্লাড সুগার করতে বললাম। আর রুটিন পরীক্ষাগুলো করতে হবে, ক্রিয়েটিন কেমন আছে, ইলেকট্রোলাইট কেমন আছে, ইসিজি করতে হবে। এত বেশি ব্লাড সুগার থাকলে রোগী এমআই হয়ে যেতে পারে, ইসিজি চেঞ্জ থাকলে আমরা ড্রপ আই করবো বা রোগী রেফার করে দিব যদি খারাপ হয়ে যায় আইসিইউ বা এইচডিইউতে বা কার্ডিয়াক সেন্টারে। ইসিজি করতে হবে, হাই ব্লাড সুগার থাকলে কিন্তু ওনার কার্ডিয়াক একটা মাইকার্ডিয়াল ইসকিমিয়া হওয়ার একটা চান্স থাকে। ইসিজি বা রুটিন পরীক্ষাগুলো সবগুলো করতে হবে। তাহলে আমরা আইভি ফ্লুইড দিলাম, আর হচ্ছে আইভি ইনসুলিন দিলাম, আর এটা ইলেকট্রোলাইট যদি আমরা ইলেকট্রোলাইট। আইভি ফ্লুইডটা ভাই আমরা হ্যাঁ, কয় লিটার, আইভি ফ্লুইডটা টোটাল কয় লিটার, বলে যে তো 6 আইভি লিটারের জন্য। ফ্লুইড এখানে অনেক ফ্লুইড লাগে। হ্যাঁ, 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 3 থেকে 6 লিটারের মতো লাগে। ইনিশিয়ালি আমি 3 লিটার ধরে রাখতেছি, ইভেন আউটপুট কেমন আছে, ডিহাইড্রেশন কেমন আছে, এগুলোর উপর নির্ভর করবে। 3 থেকে 6 লিটার লাগতে পারে। আমি এখন ইনিশিয়ালি 1 লিটার নর্মাল রানিং দিতে বলছি, পরে আরেক লিটার নর্মাল স্যালাইনে ইনসুলিন দিয়ে ড্রিপে দিতে বলছি, মানে আপাতত 2 লিটার দিতে বলছি। বাকিটা রোগীর অবস্থা বুঝে, ইউরিন আউটপুট কেমন আছে, ক্রিয়েটিন কেমন আছে, ডিহাইড্রেশন কেমন আছে, সবগুলা ব্লাড সুগার কেমন কম, সেগুলোর উপর ডিপেন্ড করে কি বলছেন 3 থেকে 6 লিটার নর্মাল স্যালাইন লাগতে পারে, ক্রিয়েটিনিন কেমন বুঝছেন। থাকতে হবে? সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু নর্মাল স্যালাইন দিই না, নর্মাল স্যালাইন 1 লিটার বা 2 লিটার দিয়ে পরে কিন্তু আমরা ডিএডিএনএস দিই, কারণ নর্মাল স্যালাইন বেশি দিলে কিন্তু রোগীর, আবার যদি রোগীর শরীরে যদি গ্লুকোজের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাট ভেঙে আবার কিটোন বডি উৎপন্ন হতে থাকবে। এই জন্য অল্টারনেট করে দেওয়ার কথা বলা আছে, 1 লিটার নর্মাল স্যালাইন দিলেন, পরে লিটার আপনার ডিএনএস দিলেন বা ডিএ দিলেন, তাহলে রোগীর শরীরে গ্লুকোজ যাবে, সেটাকে আপনি আবার নিউট্রালাইজ করে ইনসুলিন দিয়ে নিউট্রালাইজ করে দিতে পারেন। যেটা বললাম 1 লিটার ডিএ কে নিউট্রালাইজ করতে আপনার 16 ইউনিটের মতো একটা পিট লাগবে, শর্ট একটা ইনসুলিন লাগে, তাহলে ভাই বুঝছেন।
আমরা যখন দিব তখন আমরা তো নিউট্রালাইজ তো ওইটাকে করবোই, প্লাস পেশেন্টের জন্য আমরা কতটুকু দিব ভাইয়া? 16 ইউনিট তো আমরা তো ডিএ বা ডিএনএস থেকে নিউট্রালাইজ করলাম, পেশেন্টের জন্য কি এক্সট্রা দিতে হবে? হ্যাঁ, এক্সট্রা তো আগে তো নর্মাল সেলের মধ্যে আমরা দিলাম, হ্যাঁ নর্মাল সেলের মধ্যে এক্সট্রা দিলাম, হ্যাঁ এখন তো আর ডিএডিএনএস টা অল্টারনেট করে আবার ডিএডিএনএ দিলাম। পরে রুগী যখন আবার খেতে পারবে তখন আবার আমরা আস্তে আস্তে সাবকিউটেনিয়াস ইনসুলিনে চলে যাবো, এই অ্যাকিউট কন্ডিশনটা রিজলভ করবে। সেই ক্ষেত্রে আমরা লং একটি ল্যান্টাস দিয়ে প্রথমে শুরু করবো। ল্যান্টাস মনে করেন 10 মিনিট দিয়ে শুরু করলাম, এবং রুগী খাবার দাবার খেতে পারলে, বমি না হলে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে আস্তে আস্তে এই ফ্লুইড গুলা শিফট করে সাবকিউটেনিয়াসে চলে গেল। আর এখন যেটা বললেন ডি এর সাথে তো আমরা নিউক্লিয়াস করে দিব, অনেক সময় ডি এর যে 16 দিবে এরকম মনে করেন রুগীর ব্লাড সুগার আছে আপনার 26, এখন ডি এর সাথে যদি আমি 16 ইউনিট দিই, এতে তো শুধু ডি এরটাকে নিউক্লিয়াস করতে গেলো, ইউটিলাইজ হয়ে গেল। কিন্তু এক্সট্রা যে ওনার ব্লাড সুগার আছে এটার জন্য অনেক সময় ডি এর সাথে 16 ইউনিট, 20 ইউনিট, 22 ইউনিট, 24 ইউনিট, 30 ইউনিট দিতে পারে, এরকম কিন্তু আমি অনেক সময় দেই। এরপরে ব্লাড সুগার বেড়ে গেছে, সেই ক্ষেত্রে ডি এর সাথে আপনারা পোস্ট অপারেটিভ অর্ডার দিয়ে রাখছেন 10 ইউনিট করে, কিন্তু রোগীর ব্লাড সুগার আছে 20, তাহলে 10 ইউনিট তো হচ্ছে আপনার আপনার হাফ নিউট্রালাইজিং ডোজে 10 ইউনিট করে দেন আপনারা যারা মানে জিপি প্র্যাকটিস করেন বা জুনিয়র ডাক্তাররা থাকে। আর আমি এটাকে কি করি 16 ইউনিট বা 20 ইউনিট বা 24 ইউনিটও করে দিতে পারি, কারণ এক্সট্রা যে ব্লাড সুগার আছে এটা কমাইতে তো আমার এক্সট্রা ইনসুলিন লাগবে, আর যেটা আপনারা 16 ইউনিট বা 10 ইউনিট দিচ্ছেন এটা তো শুধু ডিএটাকে নিউট্রালাইজ করবে। বুঝছেন? জি ভাইয়া, তার মানে ভাই আমরা প্রথমে 1 লিটার রানিং দিয়ে পরে এটা নর্মাল সিলিন্ডারের সাথে হচ্ছে আমরা 16 ইউনিট হ্যাঁ, নর্মাল সাথে একটা বিট দিয়ে ইয়া করবেন, পরে ব্লাড সুগার একটু কমে 2 আসলে ঘন্টা পর ডি পর এর সাথে মনিটর করতে থাকবো 10 হ্যাঁ এটা তো 10 10 ড্রপস ড্রপস পার পার মিনিট মিনিট। করে না ভাই? পরে 2 ঘন্টা পরে ব্লাড সুগার দেখবে 16 রকমের ব্লাড সুগার নেমে আসলে নর্মাল স্যালাইন আর ইনসুলিন দেই না, সেক্ষেত্রে শুধু নর্মাল স্যালাইন ইনসুলিন ছাড়া চলতে পারে, বা ডিএডিএনএস শুরু করে দিতে পারি। ডিএডিএনএস দিলে এটাকে নিউক্লিয়াস করার জন্য 16 ইউনিট দিই, এর এক্সট্রা যদি ব্লাড সুগার আরো বেশি থাকে 20-22 থাকে এটার সাথে আরো বাড়াইতে পারে 20, 24, 28, 30 এমনও করতে পারে এক্সট্রা ডিএতে। বুঝছেন? যত বাড়তি ব্লাড সুগার থাকে ওটা নিউক্লিয়াস করার জন্য। আচ্ছা, তাহলে ফ্লুইড দিলেন, আপনি ইনসুলিন দিলেন, পরে আপনি হ্যাঁ, হ্যাঁ হ্যালো ভাই, শোনা যাচ্ছে? জি ভাই। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ ভাই, বলেন, প্রশ্ন থাকলে বলেন। বলছিলাম যে হচ্ছে এই ক্ষেত্রে ক্রিয়েটিনিনটা কত থাকতে হবে, আমাদের টার্গেট কত ও থাকতে হবে, ক্রিয়েটিনিন কত হ্যাঁ হ্যাঁ, দিলে আমরা দিব? ক্রিয়েটিনটা হচ্ছে ওয়ান নর্মাল তো ওয়ান নর্মাল না, এরপর এক্ষেত্রে আপনি শুনতে ডায়াবেটিস পারিনি একেআই হতে পারে। হ্যাঁ ভাই, শুনতে পারিনি মানে কথা কাটা কাটা আসতেছিল। কত হইতে হবে হ্যাঁ, ক্রিয়েটিনিন? ক্রিয়েটিন আমাদের নর্মাল 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 রেঞ্জে রেঞ্জে রাখতে 1.30 কম থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক সেই ক্ষেত্রে ক্রিয়েটিন বেড়েও যেতে পারে রোগীর, যে আমার রোগী যেমন ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া বা ইনফেকশনের জন্য। কি বলবেন? জি হ্যাঁ, সামনে আসেন একটু। আচ্ছা, যেটা বললাম ক্রিয়েটিন নরমাল থাকতে হবে, ক্রিয়েটিন বেড়ে গেলে সেই ব্যাপারটা একটু জটিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আইসি বা যদি রেফার বা নেফ্রোলজিস্টের রেফার কনসালটেন্সি নিতে হবে, কারণ আমি তো সবকিছু পারবো না। আচ্ছা, ক্রিয়েটিন যখন বেড়ে যাবে তখন আমি বলবো নাকি একজন নেফ্রোলজিস্ট দেখা দেন, বা আইসিইউএসডি তে শিফট করা লাগতে পারে। তো সবকিছু আপনি পারবেন না, আর আপনার গ্রামে থাকলে তো অবশ্যই রেফার করে দেবেন। সেই ক্ষেত্রে যদি ক্রিয়েটিন বেড়ে যায়, ব্লাড সুগার এত হাই থাকে, সেই ক্ষেত্রে বলবেন যে আপনি জেলা শহরে বা বা যে মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে রেফার করে দেবেন। আমিও তো পারবো না, ক্রিয়েটিন বেড়ে গেলে আমি পারবো না, কারণ ক্রিয়েটিন ম্যানেজমেন্ট, আমি তো নেফ্রোলজিস্ট না। হ্যাঁ, তখন ফ্লুইড কতটুকু দিতে হবে বা কি করতে হবে, সেক্ষেত্রে আমার এখানে যেহেতু নেফ্রোলজিস্ট আসছে আমি নেফ্রোলজিস্ট দেখা দেবো, আর বেশি খারাপ হয়ে গেলে আইসিইউ বা এইচডিইউ তে শিফট করে দেবো। আর পরে হচ্ছে যেটা বললাম ওই যে ইলেকট্রোলাইট কারেকশন, সেই ক্ষেত্রে দেখা যায় যে পটাশিয়াম বেশি থাকলে আপনার হাইপার ক্যালিমিয়ার ম্যানেজমেন্ট দিবেন, হাইপার ক্যালিমিয়ার ম্যানেজমেন্ট আপনারা জানেন। আর পটাশিয়াম কম থাকলে আপনারা কমে যেতে পারে, আইভি আমরা ইনসুলিন দিচ্ছি, আইভি ইনসুলিন কিন্তু জানেন যে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায় দেয়, যেহেতু আমরা আইভি ইনসুলিন দিচ্ছি সেই যে ইলেকট্রোলাইট মনিটর করতে হবে, হাইপোক্যালেমিয়া হয়ে যেতে পারে। হাইপোক্যালেমিয়া হয়ে গেলে যে আমরা নর্মাল স্যালাইন দিচ্ছি এটার সাথে আমরা ইনজেকশন কেটে 2 অ্যাম্পুল আইভি 10 ড্রপস অ্যাড করে দিব। হ্যাঁ, তাহলে পটাশিয়াম কারেকশন করলে মানে সোডিয়ামের তারতম্য হয়, বেশি সোডিয়াম নর্মাল স্যালাইন অনেক সময় হাইপার নাইট্রেমিয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন আমরা নর্মাল স্যালাইন বেবি স্যালাইন দিই, এটাকে বলে হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন, 0.45% নর্মাল স্যালাইন বেবি স্যালাইন দিয়ে দিই। অনেক রোগী এরকম হয় আমার, বলে যে বা অন্য সার্দের রোগী বলে যে এরকম নর্মাল স্যালাইন পাচ্ছে ডিকের মতো ছিল, সোডিয়াম তো বেড়ে গেছে, 168 হয়ে গেছে, এখন কি করবো? তখন আমরা বলি নর্মাল স্যালাইনটা চেঞ্জ করে বেবি স্যালাইন দেয়, 0.45% সোডিয়াম ক্লোরাইড এটা দেয়। আর লাস্ট নাম্বার স্টেপ যেটা ছিল কজ অফ ডিকে, কেন ডিকে হয়েছে সেটা আইডেন্টিফাই করে সেটা ট্রিটমেন্ট দেওয়া। হ্যাঁ, ডিকে ইনফেকশন জন্য হলে আমরা অ্যান্টিবায়োটিক দেবো, মেরোপেনা বা সেপ্ট্রাইজন দেবো, বা এমন হতে পারে অনেকে টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন স্কিপ করছে, ইনসুলিন দেয় না এই জন্য ডিকে হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেই কজটা আইডেন্টিফাই করে কজে ট্রিটমেন্ট করতে হবে, নয়তো আবার তার ডিকে হবে।
ইনসুলিন বাদ দেওয়া যাবে না, যেমন বারোটা ইনসুলিন অনেকগুলি, যেমন টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন দিতে দিতে তার ইনসুলিন ভালো লাগতেছে না, বন্ধ করে দিচ্ছে, ডিকে নিয়ে চলে আসছে। বুঝছেন? তাহলে প্রিসিপিটেটিং ফ্যাক্টর বা যে কারণে কজ, বা অনেকে ইউটিআই থাকে, ইউটিআই এর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া, অনেকে চেস্ট ইনফেকশন থাকে সেটার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া। কি সমস্যা এখন হয়ে যাবে? কি নিয়ে আসো, ফাইল নিয়ে আসো আমার কাছে। কি জন্য আপনাদের কি চলে যাবেন আপনারা? ও আচ্ছা, এই তো মিটিং আছে, দেখে দিচ্ছি দেখে দিচ্ছি। ও বুঝছি বুঝছি, আমার একটা মিটিং আছে তো, ওনার ইয়ে আসছে বুঝছেন, গল ব্লাডারে ইনফেকশন আসছে, কোলেসিস্টাইটিস আসছে। হ্যাঁ, এটা সার্জারি ডাক্তার দেখানো লাগবে। ওনার পেটে ব্যথা ছিল, যে এখনো আছে। হ্যাঁ, এই জন্যই তো কমছে, রেফার করে দিতে হবে না, গল ব্লাডারে ইনফেকশন আসছে, এটা সার্জারি লাগতে পারে। তাহলে মিডফোর্ডে আমরা রেফার করে দেবো, যেখানে সার্জারি ডাক্তার আছে বুঝছেন, গল ব্লাডারে ইনফেকশন আসছে। না আর জন্য ফাইল নিয়ে আসেন, ওষুধ লিখে দেবো দাঁত ব্যথা, যান ফাইল না লেগে আমি লিখবো, ওষুধ ফাইল নেন। সরি, আমার ভর্তি রোগীরা অনেকক্ষণ ধরে ফাইলটা নিয়ে আসছিল, একটু দেখে দিলাম। তাহলে ডিকের মানে হচ্ছে এইগুলো, আপনার ফ্লুইড দিবেন, ইনসুলিন দিবেন, ইলেকট্রোলাইট কারেকশন করবেন, অ্যান্টিবায়োটিক দিবেন, এই চারটা জিনিস সহজে। পটাশিয়ামটা কখন অ্যাড করবো ভাইয়া, কতটুকু থাকলে পটাশিয়ামটা অ্যাড করতে হবে? ও হ্যাঁ, পটাশিয়ামটা হচ্ছে নর্মাল নর্মাল লেভেল থেকে 3.5 থেকে 5 পর্যন্ত, 3.5 এর কম থাকলে আপনি কেটি অ্যাড করবেন আইভি, আর নর্মাল রেঞ্জে চলে আসলে তো বন্ধ করে দিবেন। ভাই, কত এমপুল দিব 1 লিটারে? ও আচ্ছা, কত? এটা 1 লিটারে হচ্ছে 2 এম্পুল আমরা দেই, 1 এম্পুল 2 এম্পুল, সেই হিসেবে যতটুকু লাগে আর কি। পরে তো আমরা ডেইলি ইলেক্ট্রোলাইট করবো। হ্যাঁ, আচ্ছা যাও যাও। এটা তো হচ্ছে আপনার, পরে আমরা ডেইলি ইলেক্ট্রোলাইট করবো না, কারেকশন হতে যতদূর লাগে 2 এম্পুল দিয়ে শুরু করলাম মনে করেন, কারেকশন হয়ে গেলে বন্ধ করে দিলাম, না হলে আবার কন্টিনিউ করলাম পরের দিনও, এইভাবে আর কি, দেখে দেখে আপনার ইয়া রিপোর্ট দেখে দেখে অ্যাডজাস্ট করবো। আচ্ছা, ডায়াবেটিস এর ট্রিটমেন্ট এইটুকুই। হ্যাঁ, নর্মাল ম্যানেজমেন্ট, হাইপোগ্লাইসিমিয়া, তারপরে হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া এবং ডায়াবেটিক কিটোএসিডোসিস বা হাইপারগ্লাইসিমিয়া, হাইপারঅসমোলার স্টেট, এগুলা বললাম। এখন আসি একটু হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম আপনারা কমন পাবেন এই উপজেলাতে। হাইপোথাইরয়েডিজম যেটা থাকে হচ্ছে আপনার সিমটম তো জানেনই, হাইপোথাইরয়েডিজমে কি থাকতে পারে, যে আপনার উইকনেস লাগে, রোগীরা বলে দুর্বল লাগতেছে, পায়খানা কষা হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হচ্ছে, বাচ্চা কাচ্চা কনসিভ হচ্ছে না। হ্যাঁ, এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজম সিমটম। সেই ক্ষেত্রে আপনার তখন এই লক্ষণগুলো দেখে টিএসএস পরীক্ষা করবেন। টিএসএস যদি 10-এর বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা বলি হাইপোথাইরয়েড। আর একটা টার্ম আছে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, মানে হাইপোথাইরয়েড না, থাইরয়েড কাছাকাছি একটা অবস্থা, যেরকম ডায়াবেটিসের ক্ষেত্রে বর্ডার লাইন, এটা বর্ডার লাইন থাইরয়েড আপনারা বলতে পারেন। এটা হচ্ছে টিএসএস 5-এর বেশি থাকে, 5 to 10 এর মধ্যে থাকে, সেটাকে আমরা বলি সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন ব্যাপার আছে যে হাইপোথাইরয়েডিজম আপনার পাইলেন, টিএসএস 10-এর বেশি, ট্রিটমেন্ট কিভাবে শুরু করবেন? ট্রিটমেন্ট এখানে ইনসুলিনের মধ্যে বডি ওয়েট হিসেবে হ্যাঁ, আমি আবার একটু বলি, ডোজটা হচ্ছে 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, মানে 1.6 ইন্টু 70 কেজি যদি আসে একজনের বডি ওয়েট, তাহলে 100 এর মতো আসে। এটাও আপনার টিএসএস লেভেল কত আছে, বডি ওয়েট কেমন আছে, এটা আমরা অনুমান করে শুরু করি এবং 1 মাস পর পর ফলো আপ করে দেখি আমাদের টার্গেটের মধ্যে আসছে কিনা। আমাদের টার্গেট হচ্ছে টিএসএস 5-এর নিচে রাখতে হবে। এবং সেক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যারা ইনফার্টিলিটি বা বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছে তাদের টিএসএস 2.5 এর নিচে রাখতে হবে। বুঝছেন? এবং সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যে একটা টার্ম সাউন্ড আছে আসছে বললাম, না টিএসএস 5 থেকে। সাউন্ড আসতেছে না? ভাই, ভাইয়া, গত 2-3 মিনিট হচ্ছে সাউন্ড আসে নাই, তো মাঝে কি বলছিলেন শুনতে পারি নাই। আচ্ছা, হ্যাঁ আবার প্রথম থেকে বলি, ডোজটা হচ্ছে 1.6। হাইপোথাইরয়েড ম্যানেজমেন্ট ভাইয়া। হ্যাঁ, হ্যাবিট ম্যানেজমেন্ট আমরা বলি টিএসএস 10-এর বেশি থাকলে আমরা ট্রিটমেন্ট শুরু করব, কিন্তু যাদের হচ্ছে না, 2.5 এর বেশি হলেও আপনার শুরু করা যাবে। মানে টিএসএইচ 10-এর বেশি হলে আমরা ট্রিটমেন্ট দিব, কিন্তু যাদের ইনফার্টিলিটি আছে, যাদের ডিসলিপিডিমিয়া আছে, যাদের অ্যান্টিবডি পজিটিভ আছে, বা যারা বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছে ইনফার্টিলিটি আছে, হ্যাঁ, বা সিমটোমেটিক হাইপোথাইরয়েডিজম আছে, হাইপোথাইরয়েডিজম সিমটম আছে, সেই ক্ষেত্রে আপনার 5-এর বেশি হলেও আপনার শুরু করতে পারবেন। বুঝছেন আমার কথাটা? আমি একটু সহজে বলি, টিএসসি 10-এর উপরে গেলে আমরা ট্রিটমেন্ট দিব, কিন্তু কিছু কন্ডিশন আছে যে ক্ষেত্রে আমরা 5-এর বেশি হলেও ট্রিটমেন্ট দিব। এটাকে বলে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। বুঝছেন? ক্লিনিক্যাল হলো আমরা টিএসএস 2.5 থেকে আপনার 10-এর মধ্যে, মানে 10 ক্রস করলে ওভার্ট হাইপোথাইরয়েডিজম, মানে ফুল হাইপোথাইরয়েডিজম হয়ে গেছে। কিন্তু যাদের 2.5 থেকে 10-এর মধ্যে, তাদেরকে বললো আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে কখন ট্রিটমেন্ট দিব, এটার কিছু ইন্ডিকেশন আছে যে কখন সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট লাগবে।
এক হচ্ছে তার যদি ইনফার্টিলিটি ইস্যু থাকে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, বা তার যদি আপনার সিমটোমেটিক হাইপোথাইরয়েডিজম থাকে। হাইপোথাইরয়েডিজম সিমটম গুলো যে আমি বল, হাইপোথাইরয়েডিজম সিমটম তো আপনার জানেনই বা আমি কিছু বললাম, এই সিমটম গুলো থাকলে আপনারা শুরু করতে পারবেন। বা কারো যদি ডিসলিপিডিমিয়া থাকে, কোলেস্টেরল বেশি থাকে, তাহলে আপনারা টিএসএইচ 5 এর উপরে থাকলেই আপনারা থাইরয়েড শুরু করতে পারবেন। বা কারো যদি আপনার অ্যান্টিবডি পজিটিভ থাকে, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি অনেক সময় করে, অ্যান্টিবডি পজিটিভ থাকলে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম মানে টিএসএইচ 5 এর উপরে থাকলেও আপনি ট্রিটমেন্ট শুরু করবেন। আর ইনফার্টিলিটির ক্ষেত্রে বলে এখন 2.5 এর উপরে থাকলেও এটাও সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, আর যদি বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, টিএসএইচ 2.5 এর বেশি, সেই ক্ষেত্রে আপনি থাইরয়েড শুরু করতে পারবেন লো ডোজে 12.5 অথবা 25 করে। বুঝছেন? জি ভাইয়া। আর 10 এর উপরে থাকলে ভাইয়া কত করে দিব বলছিলেন? 1.6? 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা হচ্ছে বডি ওয়েট হিসেবে হিসাব। কিন্তু এই বডি ওয়েট হিসাব করে কিন্তু আমরা কখনো এই থাইরয়েডের ডোজ শুরু করি না। আপনাদের পরবর্তী আজকে আমি ডোজটা দেখে আসছি, আমি প্র্যাকটিস করতেছি 7 বছর ধরে, কখনো কিন্তু ডোজ হিসাব করে বডি ওয়েট হিসাব করে আমরা দিই না। তাহলে আমরা কিভাবে দিই? আমরা অনুমান করে দিই বা এম্পিরিক্যালি দিই, তার টিএসএস তার কত আছে সেটা দেখে দেখে দিই। মনে করেন কারো টিএসএস আছে আপনার 6, হ্যাঁ, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা সিমটোমেটিক আছে, তাকে খুব লো ডোজে আমরা শুরু করবো, 12.5 মাইক্রোগ্রাম অথবা 25 এভাবে শুরু করবো। বুঝছেন? আর সেই ক্ষেত্রে তো যদি সিমটম না থাকে, অ্যান্টিবডি পজিটিভ না থাকে, ইনফার্টি ইস্যু না থাকে, সেই ক্ষেত্রে 6 দেওয়ার এই কথা না, 6 না দিতে বলা আছে, 10 উপরে গেলে ট্রিটমেন্ট দিবে। বুঝছেন আমার কথাটা? আর কারো এখন মনে করেন টিএসএ 100+, টিএসএ রিপোর্ট আসছে গ্রেটার দেন 100, তার বডি ওয়েট আছে মানে 70 কেজি, তাকে কিভাবে দিবেন? তাকে কি আপনার 1.6 পার কেজি বডি ওয়েট দিতে হবে না, তাকে আমরা কি করি, 53টা দিয়ে দিই, 150 মাইক্রোগ্রাম দিয়ে পরে আবার 1 মাস পরে ফলো আপে আসতে বলি যে আমরা টার্গেটে আসছি কিনা। আমাদের টার্গেট হচ্ছে আপনার 5-এর নিচে থাকবে টিএস নর্মাল, এটা আমাদের টার্গেট, আমাদের রাখার ইচ্ছা। যারা ইনফার্টিলিটি ইস্যু আছে, বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছে, 2.5 এর নিচে আসতে হবে। যদি দেখি আমরা 5-এর মধ্যে চলে আসছি, তাহলে এই ডোজে রাখবো। আর যদি বেশি কমে যায়, 0.00 হয়ে যায়, তাহলে আমরা ডোজ একটু কমায় দিব। বুঝছেন? এটাও এম্পিরিক্যালি ইনসুলিনের মতো, মানে দিতে দিতে প্র্যাকটিস করতে করতে এটা অ্যাডজাস্টমেন্টটা শিখতে হয়। এবং ফলো আপ করতে করতে আপনি আবার ফলো আপে আসতে বলবেন, 3টা দিয়ে 1 মাস পরে ফলো আপে আসতে বলবেন, তখন মাত্রা কেমন আছে সেটা দেখে বাড়াবেন কমাবেন। ডোজ বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। হাইপোথাইরয়েডিজম বেশি কিছু নাই, আমি প্রেগনেন্সি ইন হাইপোথাইরয়েডিজম পরে বলবো। প্রেগনেন্সিতে কত টার্গেট, কি ট্রিটমেন্ট দিব, এটা বলবো। ভাইয়া 10-এর বেশি হলে কত দিয়ে শুরু করবো বলছেন? ও, 10-এর বেশি হলে আমরা 50 মাইক্রোগ্রাম বা এইভাবে শুরু করি। বা বডি ওয়েট যদি বেশি অবেজ থাকে, আপনি 75 দিতে পারেন। এটা আসলে আপনার নিজের জাজ করে দেখতে, মানে বুঝতে হবে আস্তে আস্তে যে কত দিলে ওনার 5 এর মধ্যে চলে আসবে বা normal থাকবে। বুঝছেন? যদি 15-র বেশি থাকে, 18 বা 24, ওই ক্ষেত্রে কত দেওয়া যায়, কত দিয়ে শুরু করতে হবে? 100 দিয়ে শুরু করতে পারেন, 75-100, পরে 1 মাস পরে আবার ফলো আপ করে দেখবে যে কেমন আছে, 5 এর মধ্যে মানে আসছে। যদি বেশি কমে 15-র গেলে একটু উপরে কমায় থাকে, দিবেন। হ্যাঁ, 15-র উপরে থাকলে 75 দিয়ে শুরু করব। হ্যাঁ, পরে থাকলে আপনি 75 বা 100 দিয়ে শুরু করতে পারেন। নার্সের দেখান, নার্সের না থাকলে কিনতে দিবেন, আর থাকলে দিয়ে দিবে ওরা। 15-এর উপরে থাকলে আপনি 75 বা 100 দিয়ে শুরু করতে পারেন। পরে আবার 1 মাস পরে টিএসসি অ্যাক্টিভ করে আসবে, পরে লেভেল দেখে পরে আবার বাড়ায় কমায় দিতে হবে। এটা আবার ফলো আপে টিবি আসবে, ফলো আপে পেশেন্টদের কারেকশন। টিবি পেশেন্টদের যদি হাইপোথাইরয়েডের কোনো সমস্যা হয়, এক্ষেত্রে কি ডোজ অ্যাডজাস্টমেন্টের বিষয়টা আছে? না, আলাদা এক্সট্রা কিছু টিবি হাইপোথাইরয়েড আলাদা কিছু নাই, প্রেগন্যান্সি হাইপোথাইরয়েড এক্সট্রা জিনিস আছে। নর্মালি আমাদের টার্গেট নিচে রাখতে হবে, সেই ক্ষেত্রে ইউজুয়ালি ডোজ দিই এভাবে দিব। আমার জানা মতে এক্সট্রা কিছু নাই, তবু আমি দেখে নেবো না, যদি যদি আপনি দেখে থাকেন কোথাও। তো আমার জানা মতে টিবি হাইপোথাইরয়েড এত রাখতে হবে বা ডোজ বাড়ায় দিতে হবে এরকম কিছু নাই। প্রেগনেন্সিতে একটা ব্যাপার আছে, প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজম হলে থাইরয়েড লেভোথাইরয়েডিন রিকোয়ারমেন্ট বেড়ে যায়, এই জন্য ডোজটা একটু বাড়ায় দিতে হয়। আর প্রেগনেন্সিতে আমাদের টার্গেট আছে, আমরা ট্রাইমেস্টার স্পেসিফিক টার্গেট বলি। ফার্স্ট ট্রাইমেস্টারে থাকতে হবে টিএসি 0.1 থেকে 2.5 এর মধ্যে, মানে 2.5 এর নিচে রাখতে হবে প্রেগনেন্সিতে। সেকেন্ড ট্রাইমেস্টারে থাকতে হবে 0.2 থেকে 3.0 এর মধ্যে। আর থার্ড ট্রাইমেস্টারে থাকতে হবে 0.3 থেকে 3.5, অনেক গাইডলাইনে বলা আছে 3.0 এর মধ্যে রাখতে হবে। এটা আপনাদের জানতে হবে। প্রেগনেন্ট পেশেন্ট আসলে টিএসএইচ যদি আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে 2.5 এর বেশি থাকে, তাহলে লেভোথাইরয়েডের ডোজ বাড়াইতে হবে। বুঝছেন? এবং প্রেগনেন্সিতে রিকোয়ারমেন্ট বেড়ে যায়, মানে থাইরক্সিন বেশি লাগে। অনেক সময় রোগী এসে জিজ্ঞেস করে, আমি তো এখন প্রেগনেন্ট, আমি কি থাইরয়েড ওষুধ খাবো? মানে আপনি বললেন অবশ্যই খাবেন, খাওয়া তো লাগবে, ডোজ আরো বাড়াইতে হবে। আর প্রেগনেন্সিতে 1 মাস পর পর ফলো আপ করতে হবে।
এমনি ইউজুয়ালি আমরা 3 মাস পর ফলো আপ করলে হয়, কিন্তু প্রেগনেন্সিতে 1 মাস পর পর ফলো আপে আসবে, বুঝছেন? হাইপোথাইরয়েড এইটুকুই, হাইপোথাইরয়েড ট্রিটমেন্ট সোজা, এত কঠিন কিছু না। পরে আসে ভাইয়া প্রেগনেন্সি হাইপার থাইরয়েড। হ্যাঁ বলুন। ভাইয়া প্রেগনেন্সি করে যখন মানে ডোজটা যদি বেশি থাকে, যেমন 100 বা 150 নিচ্ছে, প্রেগনেন্সি শেষ, তখন তো আবার কমাই আনতে হবে, তখন সেক্ষেত্রে আমরা কি মানে পেশেন্টকে কিভাবে কমাবো? ও হ্যাঁ, হ্যাঁ ভালো প্রশ্ন। প্রেগনেন্সির পরে বলা আছে 25% ডোজ রিডাকশন করে দিতে হবে। বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর আবার ফলো আপে আসবে, সেই ক্ষেত্রে আমরা ডোজটা একটু কমায় দেবো, বুঝছেন? মনে করেন 100 পাই, তো আমরা 75 করে দেবো। এবার 25% ডোজ রিডাকশনের কথা বলা আছে গাইডলাইন প্রেগনেন্সির পরে। আচ্ছা, পরে চলে যায় হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম বলে আজকে শেষ করে দিই। আজকে আরো কিছু মানে কি বলবো, যে ছোটখাটো টপিক ছিল, এগুলো আমি ছবি তুলে পাঠিয়ে দিব না, এই ছবি তুলে পাঠাইলে আপনার বুঝে যাবেন। আর যদি পড়ানো লাগে আমি পরে সব ক্লাসের শেষে আমি একদিন পড়াই দিব না, কারণ আমি একটু এই শনিবার দেশের বাইরে যাবো, 7 দিন থাকবো না দেশে, এর মধ্যে ক্লাস টাস নিতে পারবো না। এসে যদি টাইম থাকে, অন্য সবার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যদি সময় থাকে বা আপনাদের চাহিদা থাকে, তাহলে আমি আরেকদিন বাকিটুকু যেটুকু আছে একটু বলে দিব না, বা বাকি সবগুলো আমি ছবি পাঠিয়ে দিব। বাকিগুলা মানে খুচরা টপিক, অবিসিটি, ডিসলিপিডিমিয়া, প্রলাক্টিনেমিয়া, ইনফার্টিলিটি, মেল সেক্সুয়াল ডিসফাংশন, পিসিওএস, এগুলো ছবি পাঠিয়ে দিলে হয়তো বুঝবেন, না হলে যদি পড়ানো লাগে আমি আরেকদিন পড়াই দিব। হাইপারথাইরয়েডিজমটা বলে ফেলি, এটা একটু ঝামেলা আছে। ট্রিটমেন্টটা হাইপো হাইপো থেকে একটু ঝামেলার আর কি। হাইপারথাইরয়েডিজমের সিমটম তো আপনারা জানেনই, হঠাৎ করে ওজন কমে যাবে, বুক ধড়ফড় করবে, তারপরে পালপিটেশন হবে, ঘুমাইতে পারবে না। হ্যাঁ, এই ধরনের সিমটম নিয়ে আসবে, তখন আপনি টিএসএস F24 করতে দিবেন। টিএসএস টা দেখবেন অনেক কমে গেছে, 0.001 হয়ে গেছে। F24 টা নর্মাল রেঞ্জের বাইরে চলে গেছে। F24 এর এক এক ল্যাবে এক এক রকম নর্মাল রেঞ্জ দেখে নেবেন। মনে করেন এক এক নেনোগ্রামে হলে এক একটাই দেখবেন 1.0 থেকে 1.8 পর্যন্ত নর্মাল, এরকম মানে এক এক ল্যাবে এক এক রকম রেঞ্জ। আপনি নর্মাল রেঞ্জ দেখে নেবেন, নর্মাল রেঞ্জ ক্রস করে যাবে মানে F24 টা নর্মাল রেঞ্জের বেশি থাকে, টিএসএস টা অনেক লোতে চলে আসবে। এটাকে বলে আপনার হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের আবার সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। হাইপোর ক্ষেত্রে যেমন সাবক্লিনিক্যাল হাইপো আছে, হাইপারেরও সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম আছে। মানে হচ্ছে টিএসএস টা কম কিন্তু F24 টা নর্মাল আছে, এটাকে বলে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম সবসময় ট্রিটমেন্ট লাগে না, যদি রোগী বয়স্ক থাকে, মনে করেন অস্টিওপোরোসিস চান্স আছে, 70-60 বছরের মহিলা, বা ইনফার্টিলিটি আছে, এরকম কিছু কন্ডিশনে ট্রিটমেন্ট লাগে, নাহলে ট্রিটমেন্ট লাগে না। আচ্ছা, সাবক্লিনিক্যাল হাইপার যেটা, ওভার হাইপার যেটা F24 বেশি টিএসএস কম, তখন তো ট্রিটমেন্ট দিতেই হবে। সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টিগেশন কি করবেন, টিএসএস করবেন, F24 করবেন, F23 করা যায়, না করলে হয় আমি শুধু দুইটা করাই, টিএসএস F24, সেই সাথে নেক সুয়েলিং, গলায় ফুলে থাকলে গলার আল্ট্রাসোনোগ্রাম করবেন। আরেকটা পরীক্ষা রেডিও আয়োডিন আপটেক এন্ড স্ক্যান, এটা করতে হয়। এটা করলে ভালো করে বোঝা যায় যে হাইপারথাইরয়েডিজম আসলে আছে এবং এটার কজ কি। কারণ কিছু কন্ডিশন ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েডিজম আছে, মানে থাইরয়েডাইটিস অথবা প্রেগনেন্সিতে সাময়িক সময়ের জন্য টিএসএস কমে যায়, F24 বেড়ে যায়, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েডিজম বলে আমরা। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্ট নাও লাগতে পারে। এই জন্য রেডিও আয়োডিন আপটেক স্ক্যান করলে এটা কনফার্ম হওয়া যায় আসলে হাইপারথাইরয়েডিজম আছে কিনা। সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে রেডিও আপটেক স্ক্যান কিন্তু ঝামেলার পরীক্ষা, 7 দিন আগে সিরিয়াল নিতে হয়, সিরিয়াল পাইতে লাগে 7 দিন, পরীক্ষা করতে ঝামেলা। আপনার নয় কি? ধৈর্য ধরতে হবে, বাথরুম 3 দিন না হলে সমস্যা, সকালে আবার ডোজ দিবে, বুঝছেন? সকালে আবার ডোজ দিবে, তো ধৈর্য ধরেন, হয়ে যাবে। রাতের বেলা আপনি পায়খানা তো কোনো ইমার্জেন্সি না, রাতের বেলা পায়খানা করার আর কি করবেন, সকাল। হ্যাঁ, সমস্যা নাই, 3 দিন ধরে পায়খানা হলে সমস্যা, সকালে আবার ডোজ দিবে। হ্যাঁ? সকালে আবার dose দিবে, আর ঠিক আছে, একটু মিটিং আছে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন। জি, হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট তার পরবর্তীতে দীর্ঘদিন যাবত 2-3 মাস যাবত ওষুধ খায় নাই, তার পরবর্তীতে পেশেন্ট আসছে ফিভার নিয়ে। হ্যাঁ, ফিভার নিয়ে আসছে, তার পরবর্তীতে টিএসএইচ এবং F24 করে দেখা গেছে যে টিএসএইচ এ নর্মাল, আবার হাইপোথাইরয়েডের পেশেন্টের F24 সামান্য একটু বেশি আছে। এটা মূলত বিষয়টা কি? টিএসএস নর্মাল F24 বেশি আছে। জি, এটা যেটা আর হয় যেমন পেশেন্টের জ্বর, আগে হাইপোথাইরয়েড ছিল। আচ্ছা বুঝছি, এটা যেটা হয় যেগুলো জ্বর অবস্থায় কিন্তু টিএসএস কমতে পারে, F24 ও কমে যেতে পারে, এটা একটা টার্ম হচ্ছে সিকিউ থাইরয়েডিজম। এই জন্য আমরা জ্বর বা অ্যাকিউট কন্ডিশনে আমরা করি না, টিএসএস F24 টেস্ট করি না।
করলে এরকম রিপোর্ট উল্টাপাল্টা আসতে পারে। আর আপনি যেটা বললেন FT4 বেশি চলে আসছে, এটা হতে পারে কোনো ভাইরাল ইনফেকশনে FT4 পারে। যদি গলায় কোনো থাইরয়েডাইটিস হয় তাহলে ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েডিজম হতে পারে, FT4 বাড়তে পারে। আর একটা কমন যেটা হতে পারে রিপোর্ট ভুল আসতে পারে। রিপোর্টে TSS FT4 প্রায় ভুল আসে, এই জন্য ভালো জায়গা থেকে আমরা বলি ঢাকা থেকে টেস্ট করাইতে। কারণ আগে হাইপোথাইরয়েড ছিল, এখন TSS নর্মাল, FT4 বেড়ে গেছে। এটা ইউজুয়ালি হতে পারে জি, হ্যাঁ এখন ন্যাক চলে শুনতে আসছিল, আমি পাচ্ছেন? আবার বলি। হ্যাঁ, তাহলে এটা যেটা হতে পারে, একটা রিপোর্ট ভুল আসতে পারে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। আর ভাইরাল ভাইরাল থাইরয়েডাইটিস হলে FT4 বাড়তে পারে, হ্যাঁ, না হলে রিপোর্ট ভুল আসতে পারে, এটা হতে পারে। এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নাই। আর একটা নাম আছে CQ থাইরয়েড, যেটা এখানে FT4 বাড়ার কথা ছিল না, কমে যাবে, FT4 কমে যাবে, TSS কমে যাবে। এটা অসুস্থ থাকা অবস্থা, এটার নাম হচ্ছে CQ থাইরয়েডিজম। সিক মানে কারো জ্বর থাকলে, কারো ডায়রিয়া থাকলে, কেউ ICU থাকলে, স্ট্রোকের পেশেন্টের এরকম অসুস্থ অবস্থায় TSS FT4 করলে দুইটাই কম আসতে পারে। এমনকি তিনটাই কম, TSS কম, FT4 কম, FT3 কম। এটা করলে CQ থাইরয়েডিজম। এটা আমরা এন্ডোক্রাইনে অস্প্রি আসতো এরকম আর ভাইয়া, একটা এই ভাইরাল থাইরয়েডাইটিস যদি থাকে তাহলে তো পেশেন্টের নেক পেইন থাকবে, তাই না? হ্যাঁ, থাকতে পারে, গলায় ব্যথা হতে পারে। আচ্ছা, তাহলে ইনভেস্টিগেশন আমরা এইগুলো করব, TSS করব, FT4 করব, আল্ট্রাসোনোগ্রাম অফ নেক করব, রেডিও আয়োডিন আপটেক স্ক্যান করব। হ্যাঁ, আর এখন হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে আমরা দেই অ্যান্টি থাইরয়েড ড্রাগ কার্বিমাজল। কার্বিমাজলের ডোজ হচ্ছে 20 থেকে 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। মানে প্রতিদিনে আমরা 20 থেকে 60 মিলিগ্রাম দিব। এটা কার্বিজল 5 নামে পাওয়া যায়, 10 নামে পাওয়া যায়। তাহলে 5 মিলিগ্রামের হলে আমরা অনেক সময় TSS FT4 এর মাত্রা বুঝে দেখে এটা ওইটার মতো এম্পিরিক্যালি, অনেক সময় 2+2+2 দিই, অনেক সময় TSS অনেক লো থাকলে FT4 অনেক বেশি থাকলে 3+3+3ও দেই। হ্যাঁ, এভাবে দেই। পরে আমরা 1 মাস পরে ফলো আপ করি, পরে 3 মাস পর পর ফলো আপ করি। আর একটা ব্যাপার হচ্ছে প্রেগনেন্সিতে কার্বিমাজল দেওয়া যায় না, কার্বিমাজল কন্ট্রা ইন্ডিকেটেড। সেই ক্ষেত্রে প্রেগনেন্সিতে আমরা দিই প্রোপাইল থাইওইডাস, PTU নামে পাওয়া যায় প্রেগনেন্সিতে। PTU 50 মাইক্রোগ্রাম বা 50 মাইক্রোগ্রাম না, সরি, মিলিগ্রাম। এটার ডোজ হচ্ছে 150 থেকে 400 মিলিগ্রাম পার ডে। PTU 50-এর 150 থেকে 400 মিলিগ্রাম হচ্ছে সারাদিনে আমাদের দিতে হবে। তাহলে আমরা ডিভাইডেড ডোজ, অনেক সময় PTU 50-এর সকালে 2টা, দুপুরে 2টা, রাতে 2টা, খাওয়ার পরে এইভাবে দিই। এছাড়া সিমটোমেটিক রিলিফের জন্য অনেক সময় বিটা ব্লকার দিই আমরা, বিটা ব্লকার দিই যে পালপিটেশন থাকলে। আর অ্যাজমা থাকলে বিটা ব্লকার দেওয়া যায় না, আপনারা জানেন। আর অনেক সময় অনেক বেশি নেক সুইলিং থাকলে এবং ওষুধ দিয়ে হাইপারটেনশন কন্ট্রোল হচ্ছে না, অনেক সময় আমরা থাইরয়েড সার্জারিও করি, থাইরয়েডেক্টমিও করি। সেই ক্ষেত্রে আমরা তো রেফার করি ENTর কাছে, যাদের কার্বিমাজল দিয়ে মনে করেন 1.5-2 বছর, মানে 19 থেকে 18 মাস কার্বিমাজল খাওয়ার পরে এটা কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে সার্জারি একটা ইন্ডিকেশন আছে। আর একটা ট্রিটমেন্ট আছে, আপনারা জানেন, রেডিও আয়োডিন অ্যাবলেশন। রেডিও আয়োডিন খাওয়ায় থাইরয়েড গ্রন্থি ধ্বংস করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে হাইপার থাইরয়েডিজমটা হাইপো হয়ে যায়, সেই ক্ষেত্রে হাইপো ট্রিটমেন্ট পরে দেওয়া লাগে। হ্যাঁ, এটা পরমাণু চিকিৎসা কেন্দ্রে ওরা করে। আর ফলো আপ আমরা ইনিশিয়ালি 1 মাস পর পর ফলো আপ করি, এরপরে 3 মাস পর পর ফলো আপ করি, TSS FT4 করে দেখি আমাদের টার্গেটের মধ্যে আছে কিনা। ঠিক আছে, তাহলে হাইপারথাইরয়েডিজম এটুকু। হাইপারথাইরয়েডিজম নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের, হাইপার নিয়ে? তাহলে আমি শেষ করে দিব। বাকি যেগুলো আছে আপনার। হ্যাঁ, কার্বিমাজল দিলে তো অনেক সময় গ্রানুলোসাইটোসিস হয় বা সর তোর থাকে হ্যাঁ, হ্যাঁ, পেশেন্ট অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, 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 ভালো প্রশ্ন করছেন। সেই ক্ষেত্রে আমরা বলে দেই যে যদি কোনো গলা ব্যথা হয় বা হচ্ছে জ্বর হয়, আপনি কার্বিমাজল বন্ধ করে দিবেন, CBC পরীক্ষা করে আমাদের সাথে দেখা করবেন, এটা বলে দিতে হয় রুগীদের। আমি পাইছি যখন বারডেমে ছিলাম, অ্যাগ্রানুলোসাইটিস নিয়ে রুগীরা আসছে, patient আমরা পাইছি। সেই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে পরে আর কার্বিমাজল দেওয়া যায় না। অ্যাগ্রানুলোসাইটিস হলে কার্বিমাজল না দিয়ে পরে যে নেক্সট ট্রিটমেন্ট আছে থাইরয়েডেক্টমি অথবা রেডিও আয়োডিন অ্যাবলেশন, ওইটাই চলে যেতে হবে। আর কার্বিমাজল বা অন্য কোনো ওরাল ড্রাগ দিয়ে ট্রাই করা যাবে না। ভালো প্রশ্ন করছেন, এটা আমরা পাই। রোগীদের এটা বলে দিতে হয় যে এটা গলা ব্যথা বা জ্বর হলে কার্বিমাজল বন্ধ করে একটা CBC পরীক্ষা করে আমাদের কাছে চলে আসবে। আর ভাইয়া, কিছু কার্বিমাজলের ডোজটা কত বেলা? ওইটা হচ্ছে 3 বেলাও দেওয়া যায়, 2 বেলাও দেওয়া যায়। এটা রুগী TSS FT4 দেখে, আমি যে বললাম কার্বিমাজল 5 মিলিগ্রাম, আমরা অনেক সময় TSS অনেক লো থাকলে 3+3+3 এভাবেও দেয় 3 বেলা খাওয়ার পরে। অথবা থ্রি TSH প্লাস ভাইয়া জিরো কত প্লাস কমে গেলে 3+ করে দেন? এটা তো মনে করেন 0.001, মানে অনেক কম। আর FT4 অনেক বেশি বেড়ে গেছে, FT4 মানে 4 হয়ে গেছে, 3 হয়ে গেছে, যেখানে 1.8 পর্যন্ত নর্মাল, FT4 ওনার হয়ে গেছে 3, 4 এরকম। এটা পরে আমরা এম্পিরিক্যালি বুঝে অনুমান করে দিই, কারণ রোগীদের 1 মাস পরে আসতেছে আমার কাছে, 1 মাস পরে দেখে বাড়াবো কমাবো। আর কোনো কিছু জানার আছে হাইপো নিয়ে? ভাই বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আর একটা ক্লাস নিলে ভাই ভালো হয়, কারণ ওখানে PCOS আছে বা তার অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস বাকি রয়ে গেছে ভাই, এগুলো নিয়ে আর একটা ক্লাস নিলে ভাই আপনার সময়
ভালো হয় মনে হয়। আমি সবকিছু ভালো বুঝতে আসলে 10টা ক্লাসের মতো লাগে, বুঝছেন? মানে এন্ডোক্রাইন দিয়ে আপনাদের একটা কোর্সের মতো লাগে, কিন্তু ওটা তো ক্লাস রাখছে একটা। আচ্ছা, আমি চেষ্টা করবো ওইটা নিতে পারবো কিনা বলতে পারছি না, আমার সময়ও ম্যানেজ করা একটু ঝামেলা। আমার ফাউন্ডেশনটা নিয়ে যাবো পরামর্শ থেকে। স্যার বাথরুমে বুঝতে না না, দাঁড়াও বলতেছি, আমার ক্লাস শেষ বলতেছি। তাহলে আমি চেষ্টা করবো, আর আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, আমার ওইগুলো লেখা আছে বুঝছেন, পিডিএফ করে পাঠিয়ে দিবো। আর সময় পেলে একদিন ক্লাস নেব, সমস্যা নাই। আমি লাস্টের দিকে সব ক্লাস শেষ হলে একদিন সময় পেলে নেব। আচ্ছা, তাহলে আমি যেগুলো আছে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি এই ওনাদের কাছে, বা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হাতে লেখা আর কি, ওনারা এটা পিডিএফ এ কনভার্ট করে আপনাদের দিয়ে দিবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে যে ইনবক্সে হোয়াটসঅ্যাপে করতে পারেন, টুকটাক প্রশ্ন থাকলে আমি ফ্রি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিলাম। হ্যাঁ, মেন টপিক আপনাদের হয়ে গেছে। আপনার 80% পেশেন্ট পাবেন উপজেলায় গিয়ে ডায়াবেটিস আর থাইরয়েড, অন্যগুলা ভাই পাবেন 20%। থাইরয়েডের এটাও ভাই পিডিএফটা দিয়েন, ডায়াবেটিস আর থাইরয়েডের ডায়াগনোসিস হ্যাঁ ট্রিটমেন্ট। পিডিএফ দিব, হ্যাঁ পিডিএফ দিব। পিডিএফ এ কিন্তু এত বিস্তারিত লেখা নাই, সংক্ষেপে লেখা আছে। আর যেটা বললাম এডিএ গাইডলাইনের চার্ট, ফ্লো চার্ট, হ্যাঁ, আজকে আমি গ্রুপে গাইডলাইনটাও দিয়ে দিয়েন। দিচ্ছি। এই গাইডলাইনের ফ্লো চার্টটা আপনারা দেখবেন, কোনটার পরে কোনটা শুরু করতে হবে, কখন ইনসুলিন শুরু, সব লেখা আছে। এটা আপনারা গাইডলাইনটা জুম করে দেখবেন, ফ্লো চার্টের মতো দেওয়া আছে। এটা আমি এখনই দিয়ে দেবো, রাতেই দিয়ে দিব আমাদের গ্রুপে। আর ছবিগুলাও এখন আমার হাতে লেখা ছবিগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা আজকে একটু দেখলে পড়াটা ভালো মনে থাকবে। আর ওরা পিডিএফ করে পরে দিবেন আপনাদের, বুঝছেন? আমি ছবি তুলে এখন দিয়ে দিচ্ছি, ছবি দেখলেও তো আপনারা ইয়া পড়তে পারবেন বা বুঝতে পারবেন। বিশেষ করে ডোজ গুলা কত বেশি, এগুলা লেখা আছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, আর ওরা পিডিএফ করে পাঠিয়ে দিবে। আর লাস্টে সব ক্লাস শেষ হলে সময় পেলে আমি আর একটা ক্লাস নিবো আপনাদের সঙ্গে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।